আরিয়ান, আপনি কেন বুঝছেন না? আপনাকে আমি কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। কেন করলেন এই বিয়ে? তোমার কি মনে হয় তোমার মতো মিডল ক্লাস মেয়েকে আমি সাথে বিয়ে করেছি? হাসালে আমায়। তোমার মতো মেয়ে আমার বাড়ির সার্ভেন্ট হওয়ারও যোগ্যতা রাখে না। যদি আমাকে এতটাই ঘৃণা করেন, কেন করলেন এই বিয়ে? কেন আমার জীবনটা শেষ করে দিলেন? কেন আমাকে ব্ল্যাকমেল করে বাধ্য করলেন এই বিয়ে করতে? আমার ছোট মায়ের জন্য। এই পৃথিবীতে আমার ছোট মাই আমার সব। আই ক্যান ডু এভরিথিং ফর হার। আর রইল তোমার আমার বিয়ের কথা, ইউ নো হোয়াট, আমার জিএফরা তোমার থেকে হাজার গুণে সুন্দরী। তাদের ছেড়ে তোমার মতো মেয়েকে আমি বউ বানাবো? হারেন চৌধুরীর চয়েস এত খারাপ না। আমাদের বিয়ে শুধু নামের বিয়ে। 3 মাস পর আমি তোমাকে ডিভোর্স দেব। পরে আমার কি হবে? আমি জানি না। আপনার ছোট মা কি বলেছে, যার জন্য আপনি আমার লাইফটা শেষ করে দিলেন। কিন্তু 3 মাস পর তো আমার নামের পাশে ডিভোর্স লেখা থাকবে। তার থেকে বড় কথা, আপনার মতো একটা মানুষের সাথে আমি 3 মাস একসঙ্গে কিভাবে থাকবো? ডোন্ট ওয়ারি, তোমার উপর আমি কখনো স্বামীর অধিকার ফলাবো না। কিন্তু একটা রিকোয়েস্ট, আমার ফ্যামিলি যেন বুঝতে না পারে আমাদের বিয়ে শুধু নামের বিয়ে। তুমি সবার সামনে পারফেক্ট ওয়াইফের মতো করেই থাকবে। মনে রাখবে, তুমি তোমার কথা না রাখলে আমিও রাখবো না। তোমার বাবার অপারেশনের খরচ আমি দেব না, বাকিটা তোমার ইচ্ছা। রিয়েলি? বিলিভ মি, আমি আপনার মতো স্বার্থপর মানুষ কখনো দেখিনি। ভালো, এখন দেখে নাও। বাই দ্য ওয়ে, তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি এখন আমার 16 নম্বর জেফের সাথে ক্লাবে যাব। সো গুড বাই। কথা বলেই আরিয়ান রুম থেকে বের হয়ে গেল। আর আনিকা বিছানায় শুয়ে ডুব দিল 1 বছর আগের স্মৃতিতে, যেদিন প্রথম সে আরিয়ানকে দেখেছিল। সেদিন থেকেই তার লাইফে সব সমস্যা শুরু হয়। 1 বছর আগে আজ কলেজের প্রথম দিন। ভাওয়াল কলেজের সামনে দাঁড়িয়ে আছে সিম্পল একটা 3 পিস পরিহিত মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, নাম আনিকা। গল্পের নায়িকার নাম আনিকা। আরফিন জাহান আনিকা মা বাবার একমাত্র মেয়ে। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা 5 ফুট 3, মাথার চুল কোমর পর্যন্ত। বাকিটা গল্পের মাঝে জানতে পারবেন। অবশেষে আমি আমার স্বপ্নের কলেজে ভর্তি হতে পেরেছি। আশা করি স্কুল লাইফের থেকে কলেজ লাইফ আরও মজার ও আনন্দদায়ক হবে। এইসব ভাবতে ভাবতে আর পুরো কলেজের চারিদিকে চোখ বুলাতে বুলাতেই নিজের ক্লাসের দিকে যাচ্ছিল সে। তখনই হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় দুজনেই। আনিকা নিচে, ছেলেটা ওপরে। পাশে ভার্সিটির অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে। ড্যাম ইট, হোয়াটস দিস? চোখে দেখতে পারো না নাকি? ভার্সিটির ক্রাশ বয়কে দেখে নিজেকে সামলাতে পারো না? গায়ে পড়তে হয়। ফার্স্টলি, আপনি আমার গায়ের উপর থেকে ওঠেন। কি বললেন জানি? আমি আপনার গায়ে ইচ্ছে করে পড়েছি? ছেলে দেখলে নিজেকে সামলাতে পারি না। ওয়েট। বলতে দেরি না, আনিকা সজোরে আরিয়ানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। আরিয়ান গল্পের হিরো, আরিয়ান চৌধুরী রাজ, মা বাবার একমাত্র ছেলে। ছোট থাকতেই তার মা বাবা মারা যায়। নিজের ছোট মায়ের কাছেই বড় হয়েছে সে। আরিয়ানের চাচ্চু মানে ছোট বাবা দেশের টপ 5 বিজনেসম্যানদের মাঝে একজন। টাকার কোনো অভাব না থাকে, অনেকটা বিগড়ে গেছে সে। মেয়েদেরকে নিজের হাতের টিস্যুর মতন ইউজ করে। ভালোবাসা কী জিনিস তা সে বোঝে না। নিজের লাইফটাকে জাস্ট এনজয় করতে চায়। নাম্বার 1 প্লে বয়। দেখতে হিন্দি ফিল্মের নায়কের মতো হওয়ায় ভার্সিটির সব মেয়েদের ক্রাশ সে। গায়ের রং উজ্জ্বল ফর্সা, লম্বা 6 ফুট 2, সিল্কের চুলগুলো এক সাইডে একটু বড়। বাকিটা গল্পের মাঝে জানতে পারবেন। ভার্সিটির মাঠের ঠিক মাঝখানে কানে ধরে 1 পা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখন আশেপাশে তেমন কেউ নেই যে হেল্প চাইবে, কাউকেই চেনে না। যারা আছে তারা সবাই ভার্সিটির ভিপির ছেলে আরিয়ান চৌধুরীকেই সাপোর্ট করবে। আর চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে ভার্সিটির র্যাগিং গ্রুপ। আরিয়ান ও তার ফ্রেন্ডস ফ্ল্যাশব্যাক আজ সকালে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করো হ্যাঁ আমাকে থাপ্পড় দেওয়ার? তুমি জানো আমি কে? আমি চাইলে কি করতে পারি? আমি জানিও না, জানতেও চাই না। দোষটা আপনার ছিল। আমাকে অপমান করার আগে আপনার ভাবা উচিত ছিল। ইউ ছাড় না আরিয়ান, ভার্সিটিতে নতুন, পিচ্চি মেয়ে, বুঝতে পারিনি। মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ার।
আনসু, জুবায়ের, নেহা, আরিয়ান, রাকিব, রিয়া এই 6 জনের আন্ডারেই ভার্সিটি চলে। ভার্সিটির র্যাগিং গ্রুপ এদের। এরা সবাই খুব ক্লোজড ফ্রেন্ড। ভার্সিটির গণ্যমান্য ব্যক্তিদের ছেলে মেয়ে। আজকে রিয়া আর রাকিব আসেনি, বাকিটা গল্পের মাধ্যমে জানবেন। না, আরিয়ান ছাড়বে না, ছোট মরিচের ঝাল বেশি। ও জানে না ও কাদের সাথে পাঙ্গা নিয়েছে। আর জুবায়ের, তুই এসব বিষয় নাক গলাস না। পড়াশোনার বাইরে তো আর কিছুই বুঝতে চাস না। তো তুই কি চাস আনসু? ও তোর আর আরিয়ার মতো প্লে বয় হোক? আরে পিচ্চি মেয়ে, যেতে দে ওকে। তুই চুপ থাকতো নেহা। হরে আমার দরদিনী, বালু বেচ্চা মুড়ি খা। ওনার খালি সবার জন্য দরদ উতলিয়ে পড়ে। আনসু, নেহা থামবি তোরা? সারাদিন শুধু ঝগড়া। এক সেকেন্ড, আরিয়ান কোথায় আর ওই মেয়েটা বা কোথায়? আরে ওই তো আরিয়ান, মেয়েটাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? রাগে না জানে কি করে বসে। এ কথা বলে নেহা আনসুকে আর জুবায়েরকে নিয়ে আরিয়ানের পিছু যাচ্ছে। এদিকে আরিয়ান আনিকাকে ভার্সিটির সবার সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছে মাঠের মাঝে। হেই, কি করছেন? ছাড়েন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? জাস্ট লিভ মি। আরিয়ান আনিকার কোনো কথাই কানে নিল না, মাঠের মাঝে এনে দিল এক ধাক্কা। বেচারি তাল সামলাতে না পেরে নিচেই পড়ে গেল। আউচ! আপনি খুব খারাপ। স্ট্যান্ড আপ অ্যান্ড দেন কানে ধরো, তাও এক পায়ে দাঁড়িয়ে। কুইকলি, আই সে কুইক, ডু ফাস্ট। ওরে বাবারে, এর চোখ তো আগুনের মতো জ্বলছে। এর কথা না শুনলে না জানি এখন আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আচ্ছা, ধরছি। বর্তমানে গত 1 ঘন্টা ধরে এভাবে দাঁড়িয়ে আছে। নেহা আপু আর জুবাইর ভাইয়া অনেক বুঝিয়েছে আরিয়ানকে, কিন্তু লাভ হয়নি। উল্টা আনসু ভাইয়ার উস্কানিতে আরিয়ান আরও রেগে আছে। এদিকে কলেজের প্রথম দিনেই প্রথম ক্লাসটা বাদ পড়ে গেছে। ভরা দুপুরে রোদের মাঝে আর দাঁড়িয়ে থাকতেই পারছে না। মাথা ঘোরাচ্ছে অনেক। না, আর পারল না। মাথা ঘুরিয়ে পড়েই যাচ্ছিল, কেউ একজন এসে ধরে বসলো। এইটুকুই মনে আছে, তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল। এদিকে সঞ্জু আনিকাকে সারা কলেজে খুঁজে বেড়াচ্ছে। আনিকা না থাকায় সঞ্জু প্রথম ক্লাস করেনি। সঞ্জিদা আক্তার, সেও তার মা বাবার একমাত্র মেয়ে, আনিকার বেস্ট ফ্রেন্ড। আনিকার জোড়াজুড়িতেই মূলত এই কলেজে ভর্তি হয়েছে সে। আজ আনিকা এসে সবার আগে তার সাথে দেখা করার কথা ছিল। বাকিটা গল্পে জানবেন। কই গেল মেয়েটা? আমাকে আগে আসতে বলে নিজে উধাও। এদিকে ওকে খুঁজতে গিয়ে একটা ক্লাস অলরেডি মিস হয়ে গেছে। ওইদিকে এত ভিড় কেন? গিয়ে দেখি তো। কত করে বললাম বাচ্চা মেয়ে, ছেড়ে দে, শুনলি না? এবার বোঝ সবাই। কোনো স্যার দেখলো তো আরেক প্রবলেম। আমি কি বুঝছি নাকি ওইভাবে অজ্ঞান হয়ে যাবে? আরে আনসু, স্যাররা তো আমাদের কিছুই বলবে না, কিন্তু ওই মেয়েকে তো এখন কি করব? আ সবাই সঞ্জুর দিকে তাকালো। আনিকা, কি হয়েছে তোর? দোষ? এই আপনারা কারা? ওরে এইভাবে ধরে রাখছেন কেন? তুমি কি ওর ফ্রেন্ড? জি আপু। কি হয়েছে ওর? তেমন কিছু না, জাস্ট একটু ভয় পেয়েছে। তুমি কি এর বাসা চিনো? শ্যামলবতী। জুবাইরের মুখে শ্যামলবতী নাম শুনে সবাই অবাক। তার থেকেও বেশি অবাক সে নিজেই। লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়েকে ভালো লেগেছে, তা আবার মুখ ফসকে বেরিয়ে এলো। জি ভাইয়া, চিনি, কিন্তু আমার নাম সঞ্জিদা, শ্যামলবতী না। ও আচ্ছা। সে যাই হোক, এখন তুমি তোমার ফ্রেন্ডকে বাসায় নিয়ে যাও। তাই ভালো হবে। চলো, আমার গাড়িতে তোমাদের পৌঁছে দিয়ে আসি। ওকে আপু। একথা বলেই আরিয়ানের কাছ থেকে আনিকাকে নিয়ে ওরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। বেচারা আনিকা এত আশা করে করে কলেজে আসলো, প্রথম দিনই বৃথা। নেহা, সঞ্জু আর আনিকাকে তার গাড়িতে করে বাসায় দিয়ে আসলো। পথে আনিকার জ্ঞান ফিরেছে। সে সঞ্জুকে সব খুলে বলল, আর নেহাকে থ্যাঙ্কস জানালো তাকে সাপোর্ট করার জন্য। থ্যাঙ্কস আপু, ওই বজ্জাত ব্যাটার কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য। আরে বোকা মেয়ে, আরিয়ান উপরে উপরে যেমনটা হোক না কেন ওর মন অনেক ভালো। বুঝলাম তো, কত ভালো। আজ প্রথম দিন বলে ভয় পেয়েছি, কাল থেকে আমি আমার প্রতিশোধ নিব। আচ্ছা বে, তোমার বাসায় এসে পড়েছে। বাই। বাই আপু, আমার বাসাও এইদিকে। পরে সঞ্জু আর আনিকা যে যার বাসায় চলে গেল। এখন আনিকা ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে, ভাবছে কি বলে বুঝ দেবে মা বাবাকে। ও তো কখনো মিথ্যা বলে না, কিন্তু সত্যিটাও বলতে পারবে না, মা বাবা টেনশন শুরু করে দিবে। তা আম্মু, তুমি এত তাড়াতাড়ি বাসায় আসলে কিভাবে? কলেজ ছুটি হতে তো অনেক দেরি। লুকিয়ে লুকিয়ে নিজের রুমে যাচ্ছিলাম, কিন্তু সেই বাবার সামনেই পড়লাম। ঠিকই তো, নিজের বাবার প্রশ্নের উত্তর দাও আনিকা।
এই মরছি। এখন কি বলবো ওদের? ওই তেমন কিছু না মা, প্রথম দিন তো তাই আগে এসে পড়লাম, শরীরটা ভালো লাগছিল না। তা কেমন কথা? অসুস্থ তুমি, আগে বলনি কেন? আচ্ছা, ডক্টর ডাকছি। না না, তার দরকার নেই। আমি এখন আগের থেকে বেটার ফিল করছি, একটু রেস্ট নিলেই হবে। আচ্ছা তুমি গিয়ে ফ্রেশ হও, আমি খাবার রেডি করছি। কবির, কণিকা, আনিকার মা বাবা। সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম। আধা ঘন্টার লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মা খাবার রেখে গেছে। আগে সামিরাকে কল করে জিজ্ঞাসা করব কলেজে কেন আসেনি, তারপর খাবো। ক্রিং ক্রিং। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কিরে দোস্ত, আজকে সূর্য কোন দিকে উঠেছে? তুই আমারে সালাম দিলি? ও পেতনি তুই? আমি ভাবছিলাম অন্য কেউ, না দেখা রিসিভ করছি। খাই তো কই, তুই ফোন দিয়া গালি দিলি না কেন? আচ্ছা সব বাদ, তুই আর সাঞ্জনা কলেজে গেলি, ফোন করলি কেমনি? একটা ক্লাসও করি নাই, উল্টো ঝামেলা করে চলে আসছি। মানে কি করছিস শুনি? তাহলে শোন কি করছি। খা মুরগি ভেঙ্গি দিয়া। কুত্তি, আমি মরতে মরতে বাইচে আসি আর তুই হাসছোস? হাসবো না তো আই কিতাম, কলেজে প্রথম দিন গিয়াই র্যাগ হইছস, হোয়াট দ্য ফাও কথা। এর প্রতিশোধ তো আমি নিমই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, আমি তোর সাথে আছি দোস্ত, কালকে তুই আর সাঞ্জু একসাথেই কলেজে যাবো, ডান? আচ্ছা রাখি, বাকিটা কালকে। ফোন রেখে দিয়ে ভাবছি কালকে থেকে খেলা শুরু করব। পরের দিন আজকে আনিকা, সঞ্জু, সামিরা একসাথে কলেজে এসেছে। লক্ষ্য একটাই, আরিয়ানকে শায়েস্তা করা। সেই কখন থেকে একটা কথা বারবার জিজ্ঞাসা করছি, কি চলছে তোদের মাথায়? মাঠের ওই পাশে গাড়ির ওইখানে কেন যাইতেছিস আমরা? গেলেই বুঝবি আমরা 3 শয়তান আজকে কলেজের র্যাগিং গ্রুপকে শায়েস্তা করব, রাইট আনি? 100% দোস্ত। আচ্ছা আগে এক কাজ করতো, পাশের ওই ডাস্টবিনটার জায়গা নিয়ে আয়। ওকে ক্যাপ্টেন। এই হচ্ছে আরিয়ানের BMW গাড়ি, নট ব্যাড। এইবার আমি তোমার গাড়ির এমন হাল করব না, তোমার কোনো জিএফকে নিয়ে এই গাড়িতে করে ঘোরার অবস্থা রাখবো না। তোরা যা করতেছস ভাইবা করস তো। আরিয়ানের বাবা যখন বেঁচে ছিলেন কলেজে অনেক সম্মানিত লোক ছিলেন। তাছাড়া আরিয়ান মেয়েবাজ মানে প্লে বয় হোক আর যাই হোক পড়াশোনায় অনেক ভালো, তাই কলেজে সব টিচারের চোখের মণি, তার ওপর সব মেয়েদের ক্রাশ। তোরে আমরা বক্তব্য দিতে আনছি না কাজ করতে? হেল্প কর শালি। আচ্ছা শোন, আমি এই পানি দিয়ে সিট ভিজিয়ে দিই, তোরা উপরে ময়লা দিয়ে ভরিয়ে ফেল। ওকে দোস্ত, একটা পিন দে তো তোর হিজাব থেকে, টায়ার পাঞ্চার কিরা দিমু। এই না হলে আমার দোষ। এই নে পিন। কিছুক্ষণ পর কুকাম করা শেষ, এইবার চল ক্লাসে যাই, আজকের ক্লাসে যাতে মিস না হয়। চল। এই ঢুকতে না ঢুকতেই লাস্ট বেঞ্চের কয়েকটা মেয়ে আনিকা অ্যান্ড ওর ফ্রেন্ডসদের ঘিরে ধরলো। পোশাকের যা ছিঁড়ি, মনে হয় বাসার ছোট ভাই বোনের জামা পরে আসছে। জি, আপনাদের কোনো সমস্যা? এইভাবে আমাদের ঘিরে রেখেছেন কেন? ঠিক। মেয়েদের মাঝের একজন, তো তুমি আনিকা রাইট? জি। তোমার সাহস তো কম না, আমাদের ক্লাসকে থাপ্পড় মারছো, তুমি কি না আবার তার কোলেও উঠছো? তাতে আপনাদের সমস্যা কি? সেটা আমার আর তার ব্যাপার। শাট আপ, মুখে মুখে তর্ক করো কোন সাহসে তুমি? ইউ শাট আপ। আর আনিকা, তুই এদের সাথে আপনি করে কেন কথা বলিস? এরা সেম ক্লাস আমাদের, আর তোমরাও ফাও প্যাচাল না পাইরা আমাদের যাইতে দাও, ফাউল এক একটা। একথা বলে সামিরা, সঞ্জু আর আনিকাকে নিয়ে বেঞ্চে চলে গেল। ওইদিকে আরিয়ান বেবি, দেখো তো আজ আমায় কেমন লাগছে? প্রতিদিন যেমন লাগে তেমনই লাগছে। আর আমাকে বেবি ডাকবে না, কতবার বলছি তোমায়? ওর লজ্জা বলতে কিছু থাকলে হয়। অরিয়া, তোর সমস্যা কি বলতো? কেন আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট করছিস? আরিয়ান কতবার বলবে তোকে যে ও তোকে জাস্ট ফ্রেন্ড ভাবে, এর বেশি কিছু না। দেখ রিয়া, তোর সাথে বেশি দিন আমার ফ্রেন্ডশিপ রাখতে পারবো বলে মনে হয় না। তুইও জানিস আরিয়ান কেমন, ওই লাভে বিলিভ করে না। কেন জোর করছিস ওকে? ওকে বলে আর লাভ নেই, ওর ক্যারেক্টারটা একেবারে গেছে।
সেদিন দেখলাম কলেজের পিছনের গেটে দাঁড়িয়ে এক ছেলেকে লিপ কিস করছে। ওটা আমি না, অন্য কেউ ছিল। আচ্ছা, এই টপিক বাদ। আজ আমরা সবাই মিলে লং ড্রাইভে যাব। লেটস গো। আরে নেহা দেখ তোর পিছে তেলা পোকা। একটু বিনোদন দিলাম গাইস। আংশু কুত্তা ভয় দেখালি কেন? আরিয়ানের আবার কি হলো? সকলে আরিয়ানের দৃষ্টি অনুসরণ করে তাকালো। হু দ্য হেল ডিড দিস? কার এত বড় সাহস আমার গাড়ির এই হাল করেছে? আই উইল কিল হিম। নেহা জুবাইরের কানে কানে, দোস্ত, মনে হয় আনিকা আর ওর ফ্রেন্ড এই কাজেটা। আস্তে, আরিয়ান শুনলে সমস্যা আছে। আমার শ্যামবতীও ফেস যেতে পারে। কার এত বড় সাহস আমার বেবিটার গাড়ির এই হাল করেছে? তাকে আমি ছাড়বো না। ট্রাস্ট মি, কোনোভাবে যদি ওই মেয়ে এই কাজের সাথে জড়িত থাকে, ওর লাইফ আমি জাস্ট হেল করে দেব। ও জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে। আগে ওই মেয়েটাকে খোঁজ, তারপর বাস দিবি। রাইট, চল সবাই ক্লাসে যাই। কিন্তু এতক্ষণে তো ওদের ক্লাস মেবি শেষ। তাতে কি বেবি, খুঁজে দেখি। এদিকে তোর কি মরণে চুলকানি উঠছে? এত তাড়াতাড়ি সব গুছাইতেছিস কেন? তুই বুঝবি না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। মানে? আরে এতক্ষণে নিশ্চয়ই আরিয়ান ভাইয়া ও তার ফ্রেন্ডসরা এটা বুঝে গেছে যে গাড়ির এই অবস্থা আমরা করেছি। তো আরে উল্লু, তারা এখন নিশ্চয়ই আমাদের র্যাগিং দিতে আসবে, তাই আমরা পেছনের দরজা দিয়ে আগেভাগে পালাবো। চল তাড়াতাড়ি, ডু ফাস্ট। এদিকে আরিয়ান ও তার ফ্রেন্ডসরা সারা কলেজ তন্ন তন্ন করে খুঁজেও ওদের পেল না। ড্যাম ইট, ও তো পালিয়ে গেল। পালিয়ে যাবে কই? আরিয়ানের সামনে তো ওকে পড়তে হবে। কাল বোঝাবো ওকে আসল মজা। এখন চল সবাই, আমরা আমাদের ক্লাস অ্যাটেন্ড করি। চল। পরের দিন ভার্সিটিতে ঢুকেই এমন এক পরিস্থিতির শিকার হতে হবে তা কখনো ভাবেনি। ফ্ল্যাশব্যাক। আজ আনিকা আর সঞ্জু একসাথে ভার্সিটিতে এসেছে। সামিরা আগেই এসে পড়েছে আর নিজের ক্লাসেও চলে গিয়েছে। এদিকে আনিকা আর সঞ্জু মাত্র কলেজের গেটে ঢুকলো। সাথে সাথে আরিয়ান, আনসু, রিয়া আর তাদের সাথে কয়েকটা ছেলে মেয়ে চিল্লাবাল্লি ওদেরকে ঘিরে চারিদিকে ঘুরতে থাকলো। আমি তো আগেই বলেছিলাম, শুনলি না তো? এবার বুঝ, নিজেও ফাঁসলি আমারও ফাঁসাইলি। এইভাবে বলিস না কুত্তি, সামিরাও তো নাই যে কোনো বুদ্ধি বের করবে। আইস মুই শেষ। ও আল্লাহ, কমে তুমি মরে লইয়া যাও। তোমাদের ফিস ফিস করে কথা বলে শেষ হলে একটু আমাদের দিকে তাকাও। তো মিস সঞ্জু, আপনি এক কাজ করেন, আপনার ক্লাসে চলে যান। আমাদের তো শুধু আপনার ফ্রেন্ডের সাথে বোঝাপড়া আছে। রাইট, ইউ মিডল ক্লাস গার্ল, যাও নিজের ক্লাসে যাও। জি, কিন্তু আনিকা। দোস্ত তুই যা, গিয়া সামিরারে কিছু করতে বল, এই দিক আমি সামলাচ্ছি। হ্যাঁ মেয়ে, তোমাকে যেতে বলছি না? সঞ্জু আর কোনো উপায় না পেয়ে চলে আসলো। এবার আরিয়ান ও তার ফ্রেন্ডসরা আনিকার চারিদিকে ঘুরতে লাগলো। এবারে মেয়েটাকে কি শাস্তি দেওয়া যায় আরিয়ান? রাইট। তো মিস ভিতু কুইন, তোমাকে তো আমি পার্সোনালি টর্চার করব। না না, মানে হে মিস ভিতু কুইন, তুমি যে তোতলাতে পারো আগে জানতাম না তো। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজকে জোস লাগছে। কি এসব কি বলছেন? আরে পেছাচ্ছ কেন? আরে কাছে আসছেন কেন? কেন আমি আবার কাছে কই আসলাম? তুমি তো পেছাচ্ছ। ওদিকে বুঝলাম না, আরিয়ান এই মেয়ের মধ্যে কি পেয়েছে? আজ পর্যন্ত কেউ আরিয়ানের সাথে টক্কর দিতে আসেনি। যদি কেউ দুঃস্বপ্নেও এই কথা ভেবেছে, তো তার লাইফ ও হেল করে দিয়েছে। এই মেয়ের বেলায় ব্যতিক্রম কেন? ঠিক, এই মেয়েকে তো আরিয়ানের কলেজ থেকেই বের করে দেওয়ার কথা। এইদিকে বেচারি পেছাতে পেছাতে দেয়ালের সাথেই লেগে গেছে। আরিয়ান আনিকার এই ভয়ার্থ ফেস দেখে বেশ হাসি পাচ্ছে। আরিয়ান তার এক হাত আনিকার মাথার পাশে রাখলো আর এক হাত দিয়ে চুলগুলো স্লাইড করে দিল। আনিকা তো মনে মনে বেশ অবাক। এর আবার কি হলো? কম দামি গাঁজা খাইছে মনে হয়, তাই নেশা এখনো কাটে নাই। আল্লাহ বাঁচাও, সামিরা দোস্ত তুই কই? বাঁচা আমারে প্লিজ। তো আর ইউ রেডি? 1 2 3 বলে কিস করে দিবে নাকি?
3 গাইস ডু ইট ফাস্ট। একথা বলেই আরিয়ান সরে আসলো আর ওর র্যাগিং গ্রুপের ফ্রেন্ডসরা আনিকার গায়ে কয়েক বালতি ময়লা পানি ঢেলে দিল। ছি, এটা কি করলেন? এই জন্য এতক্ষণ এমন ন্যাকামি করছিলেন, আমাকে ভেজালেন কেন? আমি এইভাবে সারা ক্লাস কিভাবে করব? এটাই তোমার শাস্তি। শুক্রিয়া করো যে আরিয়ান তোমাকে কলেজ থেকে বের করে দেয়নি। রাইট, আমার আরিয়ান বেবির মন অনেক বড়। আই লাভ ইউ বেবি। তারপর সবাই হাসতে লাগলো, শুধু আরিয়ান বাদে। এই মেয়ের কাছে গেলে ওর কেমন জানি ফিল হয়, আগে কখনো হয়নি। ও নিজেও জানে না এই ফিলিংসের নাম কি। বেচারি লজ্জায় আর থাকতেই পারলো না, এক দৌড়ে কলেজের পিছনের গার্ডেনের দিকে চলে গেল, কারণ ওই দিকে এখন ক্লাস টাইমে কেউ নেই। আরিয়ান, এটা ঠিক, আমি ওই মেয়েকে পছন্দ করি না, কিন্তু তুই ওর গায়ে পানি দিয়ে ভুল করলি রে দোস্ত। ভাগ্যিস নেহা জুবাইয়ের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে ব্যস্ত, নয়তো তোকে আর আমাকে ছাড়তো না। আরিয়ান বেবি, এই মিডল ক্লাস মেয়ের জন্য অযথা টেনশন নিও না তো। আচ্ছা রিয়া, চল, তোর আর আমার এখন ক্লাস আছে। আরিয়ান, আমরা গেলাম। কথা বলে আনসু রিয়াকে নিয়ে চলে গেল। বাকিরাও যে যার ক্লাসে চলে গেল, শুধু আরিয়ান বাদে। ও ভিতরে ভিতরে অনুতপ্ত হচ্ছে। আচ্ছা, সত্যি কি আমি একটু বেশি করে ফেললাম? আচ্ছা, গিয়ে দেখি তো কি করছে ও গার্ডেনে। ইন গার্ডেন, আনিকা একটা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে নীরবে চোখের পানি ফেলছে আর ভাবছে এই 2 দিনে কত অপমান হলো। আর আরিয়ান দূর থেকে ওকে চুপি চুপি দেখছে। সত্যি মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে যা আরিয়ানের মাঝের আগুনকে শীতল করে দেয়। না আরিয়ান না, এটা তুই কি করছিস? তুই কোনো মেয়ের কাছে দুর্বল হতে পারিস না, আর এই মেয়ের কাছে তো একবারই না। এখন তুই ক্লাবে চলে যা, পার্টি করতে, তাই ভালো হবে। আনিকা অনেকক্ষণ ওভাবে থেকে নিজেকে শুকিয়ে নিল, তারপরে ক্লাস করতে চলে গেল। ক্লাসে গিয়ে আনিকা সামিরা আর সঞ্জুকে সব খুলে বলল। যাস শালি, জুতা বেচা ঝালমুড়ি খা, লে হালুয়া, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। আমরা তো যাওয়া ধরছিলাম, কিন্তু কালকের ওই মেয়েগুলোর সাথে ঝামেলা বুঝলো। আবার কি হলো? তা এক লম্বা কাহিনী, বাদ দে। কিন্তু হাসার কথা, 1 উইক পর আমাদের নবীনবরণ। সবাইকেই আসতে বলেছে। মাস্টার স্টুডেন্ট মানে আরিয়ানরা ইন্টার মানে আমাদের বরণ করবে। তুই আসবি তো? না এসে কোনো উপায়ও তো নেই। আচ্ছা সব বাদ দিয়ে এখন ক্লাস কর। একটা ক্লাস তো মিস দিলি, বাকিগুলো কর। তারপর ওরা যথারীতি ক্লাস করলো, কিন্তু সারা দিন ভিজে থাকার কারণে রাতে আনিকার অনেক জ্বর আসলো। তাই কয়েকদিন ওকে কলেজে যেতে দিবে না বলে ওর বাবা মা সিদ্ধান্ত নিল। এইদিকে আরিয়ান প্রতিদিন আনিকাকে কলেজে খুঁজে, ওর ফ্রেন্ডসদের কাছ থেকে জানতে পারে ওর অনেক জ্বর। এতেও অনেক অনুতপ্ত হয়। ঠিকই তো, এসব তো ওর জন্যই হয়েছে। এই কয়দিন আরিয়ান যে পাগলের মতো আনিকাকে খুঁজেছে তা জুবায়ের আর নেহার চোখ এড়ায়নি। এই মেয়েই পারবে আরিয়ানকে সঠিক পথে আনতে। আগুনকে তো পানি নিভাতে পারে। 1 উইক লেটার, নবীনবরণের দিন সকালে। আজকের দিনে সকাল থেকে আরিয়ান, আনসু আর জুবায়ের বিভিন্ন কাজে ব্যস্ত। পুরো নবীনবরণের অনুষ্ঠানের দায়িত্ব পড়েছে ওদের ওপর। তার উপর আনসু বারবার গেটের দিকে তাকিয়ে আছে কখন নেহা আসবে। কিন্তু আজকে আনসু নেহাকে খোঁজার কারণটা একটু ভিন্ন। আজকে যে সে নেহাকে তার মনের কথা বলবে, এতদিন ধরে নিজের মনের মাঝে লুকানো অনুভূতিগুলো যে আজ শিহরণ দিয়েছে। আজ সে নেহাকে বলবে যে সে কত ভালোবাসে তাকে। এদিকে জুবায়ের সঞ্জুকে প্রপোজ না করলেও তার শ্যামলবতীকে এক পলক দেখতে চায়। আচ্ছা আজ ওকে দেখতে কেমন লাগবে, কি পরে আসবে ও? আর আরিয়ান থাক, আর কথা না হয় বাদই দিলাম তার। প্রথম আনিকাকে খুঁজলেও এখন সে মেয়ে পটানোর ধান্দায় আছে। সে সিওর আজকে কমপক্ষে 6টার উপর সে প্রপোজ পাবে। প্রতি বছরই পায়, এ আর নতুন কি। তো গাইস, আমাদের সব গোছানো শেষ, আর নবীনবরণ যাদের হবে তারাও সবাই এসে পড়েছে। তো আমরাও ভিতরে যাই, আর উপস্থাপনা তো আমি আর আরিয়ানই করব। আমি সব ভেবে রেখেছি, কি বলবো। আর আনছো, তোকে যে কয়েকটা গেমের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম, করেছিস? হ্যাঁ, সব রেডি আছে, কোনো টেনশন নিস না। আর এইটুকু বলেই আনসু গেটের দিকে তাকিয়ে আটকে গেল। মুখ থেকে আর কথাই বের হচ্ছে না। গেট দিয়ে 3টা পরী ঢুকছে। কিরে, গেটে কি দেখলি যে? এই, তোদের কি বিয়ারের নেশা এখনো কাটে নাই? গেটে কি? ব্যাস, 3 জনই চুপ করে তাকিয়ে আছে, চোখের পলক যেন আর পড়ছে না। আজকে আরিয়ানও যে একটা মেয়ের ওপর ক্রাশ খেয়েছে, এটা সত্যি অবিশ্বাস্য।
এদিকে গেট দিয়ে ঢুকছে 3টা পরী, 3জনই শাড়ি পরা, আনিকা, সঞ্জু, নেহা। আনিকা আজকে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে এসেছে, সাথে ব্ল্যাক পাথর বসানো একজোড়া কানের দুল, কোমর পর্যন্ত চুলগুলো খোলা, শাড়ির আঁচল একপাশে ছাড়া, এক কথায় জাস্ট ওয়াও। সঞ্জু পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, খোলা চুল, সাথে ম্যাচিং সেট। জুবাইরের ভাষায় আছে সত্যিই শ্যামলবতী। নেহা পরেছে ব্লু কালারের একটি শাড়ি, আঁচল একপাশে সুন্দর ভাঁজ দিয়ে উঠানো, সাথে চুলের খোপায় বেলি ফুলের ক্রাউন দেওয়া, কানে হোয়াইট ডায়মন্ডসের ইয়াররিংস দেওয়া। হায় রে মারজাবা। এই মিস ভিতু কুইন, এই মিস ভিতু কুইন তো অপূর্ব সুন্দরী, শাড়িতে পুরোই পরীর মতো লাগছে, ন্যাচারাল বিউটি। আমার স্টাইল করা মডেলিং জিফগুলো যারা প্রতিদিন পার্লারে যায়, ওদের দেখে তো কোনোদিন এমন লাগেনি। ইচ্ছা করছে ছুঁয়ে দিতে। না আরিয়ান, তুই কি করছিস? তুই দ্য আরিয়ান চৌধুরী, তুই কোনো মেয়ের প্রতি দুর্বল হবি না, নেভার। আমার কিউট বার্ড সঞ্জু, ওই হবে আমার বউ। এদিকে নেহা, আনিকা, সঞ্জু এই 3 ছেলেকে দেখছে। আরিয়ান আজকে ব্ল্যাক কালারের একটি পাঞ্জাবি পরেছে, জুবাইর মিষ্টি কালার মানে হালকা পিঙ্কের ভেতরে একটি পাঞ্জাবি পরেছে, আর আঞ্চু নেভি ব্লু কালারের একটি পাঞ্জাবি পরেছে। সকলেরই সিল্কি চুলগুলো একপাশে স্লাইড করা। হাই অল, এভাবে কি দেখছিস? কেমন লাগছে আমাদের? সবাইকেই অসাধারণ লাগছে। এদের কোথায় পেলে? এই তো গাড়ি করেই আসছিলাম, দেন পথে দেখলাম ওরা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, পরে জোর করে নিয়ে আসলাম। আনিকা, এখন কেমন আছো? সুস্থ তো? জি ভাইয়া, আগের থেকে বেটার। তোরা সবাই ভিতরে যা, নেহা তুই আমার সাথে আয়, কিছু কথা আছে। যা বলার এখানে বল, আলাদাভাবে বলার কি আছে? আচ্ছা যা না, কি প্রবলেম? আমরা ওদের ভিতরে নিয়ে যাচ্ছি। যা তো। অল দ্য বেস্ট ইয়ার। তারপর আঞ্চু আর নেহাকে রেখে ওরা হলরুমে চলে গেল, সেখানে সব রেডি করা। আসলে কিভাবে যে বলি, আসলে তোকে আজকে অনেক কিউট লাগছে। এত ন্যাকামি না করে যা বলার বল, এত পাম না দিয়ে কি বলবি বল, নয়তো গেলাম। দেখ, এখন আমি তোকে যে কথা বলবো তার উত্তর যদি নাও হয়, আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু অলওয়েজ থাকবে, প্লিজ। কি এমন বলবি যে এত ন্যাকামি? যা বলার বল তাড়াতাড়ি। আই লাভ। এত তোতলামি করছিস কেন? ইউ লাভ, তারপর কি? ওকে দাঁড়া, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নেই। এবার বল। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? কি? আই রিয়েলি লাভ ইউ লট। নেহা কিছুক্ষণ আঞ্চুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর ওখান থেকে এসে পড়তে নিল। আঞ্চু তো ধরেই নিয়েছে, ওর জবাব হবে না, কিন্তু আঞ্চুকে অবাক করে নেহা ওর কপালে একটা কিস করে বলল, ইয়েস, আই লাভ ইউ টু। পারবি সারা জীবন আমার আগলে রাখতে? আঞ্চু কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর চিল্লিয়ে বলল, পারবো, কেন পারবো না? আর তুই তো জানিস আমার ইউটিউব চ্যানেল HS আনসু ইউটিউব কত ফেমাস। এখন ভিতরে চল, সবাই ওয়েট করছে। তারপর ওরা ভেতরে চলে গেল। ইন দ্য হল রুম, নবীনবরণের সকল স্টুডেন্টসরা সারি সারিভাবে বসে আছে আর হাঁ করে তাকিয়ে আছে উপস্থাপকদের ওপর, স্পেশালি আরিয়ানের ওপর। সবার ক্রাশ বলে কথা। তো গাইস, অনেক হলো নতুনদের অভ্যর্থনা, এখন আমরা কিছু গেম খেলবো আর এনজয় করবো। সো আর ইউ রেডি? সব মেয়েরা চিল্লিয়ে ওঠে। আচ্ছা, তাহলে মেয়েদের ভিতর আরিয়ানের সাথে ডান্স করতে চাও কে কে? আনিকাপাতে সবাই হাত তুললো, তা দেখে আরিয়ানের গা পুড়ে যাচ্ছে। ওকে, বাট আরিয়ান তো সবার সাথে ডান্স করতে পারবে না, তাই আমি যাকে চুজ করব সেই হবে লাকি। জুবায়ের কারো কথা কানে না নিয়ে আনিকাকে চুজ করলো। এটা কি করলি? এত মেয়ে থাকতে ও কেন? কেন, ও কি খারাপ নাকি? এখন মাইকের নাম বলে ফেলেছি, কিচ্ছু করার নাই। এইদিকে সবার জোড়াজোড়িতে আনিকা না গিয়েও পারল না। নাচতে পারো তো? সত্যি বলতে এর আগে আমি কখনো কাপল ডান্স করিনি। কি? আচ্ছা, আমি যেভাবে তোমাকে করাবো তুমি শুধু সেভাবে করবে। আচ্ছা। दिल मांग रहा है मोहलत तेरे संग धड़कने की, तेरे नाम से जीने की, तेरे नाम से मरने की। নাচের মাঝে আরিয়ান বারবার আনিকার প্রেমে পড়ে যাচ্ছিল। কি অপরূপ মায়া আছে এই মেয়ের মাঝে, যা ওকে এতটা অ্যাট্রাক্ট করে। যাই হোক, আরিয়ান নাচের মাঝে একটা জিনিস খেয়াল করলো, আনিকাকে একটু গভীরভাবে টাচ করলেই সে কেঁপে ওঠে। বাংলা ভাষায় বলতে গেলে এই মেয়ে পুরোই ভার্জিন, তার উপর লাইফে একটাও প্রেম করেছে বলে মনে হয় না। এই ভেবে আরিয়ান মুচকি হাসে। আজকের দিনেও এমন মেয়ে পাওয়া যায়? তারপর হঠাৎ
তারপরে হঠাৎ সকলের তালির আওয়াজে ধ্যান ভাঙল আরিয়ানের। আশেপাশে সকলেই ভীষণ খুশি ওদের ডান্স দেখে। কেউ ভাবতেই পারবে না এটা আনিকার করা ফার্স্ট কাপল ডান্স। অনেকে তো এটাও বলাবলি করছিল যে ওরা পারফেক্ট ডান্স জুটি। যাই হোক, নাচের শেষে আনিকা স্টেজ থেকে নেমে আসতে নিলে জুবাইর বাধা দেয়। আরে আনিকা, কোথায় যাচ্ছ? গেম এখনো শেষ হয়নি। কিসের গেম? নাচ তো শেষ। থাক জুবাইর, ওকে যেতে দে। আমাকে কাপল হিসেবে অন্য কাউকে দে। নো ওয়ে, তোমরা এখন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। আগে গেমটা খেলবে, তারপর যাবে। ওকে ভাইয়া, যা করার তাড়াতাড়ি করেন। জুবাইর মাইক নিয়ে বলতে লাগলো, তো গাইস, আজকে এখন আমরা এই কাপলকে দিয়ে একটা গেম খেলাবো। খেলাটির নাম লাভ বার্ডস। বার্ডস শুনে কেউ ভেবো না যে এরা ভালোবাসার পাখি হয়ে যাবে। ওদের দুজনকে বিপরীতমুখী করে দুটো চেয়ারে বসানো হবে। দেন ওদের সামনে দুটো খাতা ও দুটো পেন দেওয়া হবে। দেন ওদেরকে একে অপরের সম্পর্কে কিছু কোয়েশ্চেন করা হবে, আর দুজনই সেই উত্তর খাতায় লিখবে। তারপর যদি ওদের লেখা উত্তর মিলে যায় তবে এরা পাবে 10 মার্কস, আর ভুল হলে 10 মার্কস কাটা যাবে। শেষে ওদের মার্কস যদি 50-এর উপরে হয় তো ওরা আইডিয়াল কাপল হিসেবে গণ্য হবে। আমার ফ্রেন্ড নেহা এখন সেই স্টেজে আসবে এবং খেলাটি পরিচালনা করবে। ইন দ্য গেম। তো আর ইউ অল রেডি? ইয়েস। ওকে, তোমাদের ফার্স্ট কোশ্চেন হলো, আজ আনিকার হাতে কী কালারের ব্যাসলাইট আছে বলো? সেকেন্ড কোশ্চেন, আরিয়ার কী রকমের জুতা পরেছে? থার্ড কোশ্চেন। তো গাইস, নেহার 10টা কোয়েশ্চেন করা শেষ। এখন আমরা উত্তর মিলিয়ে দেখব ওরা কত পয়েন্ট পেয়েছে। উত্তর আমাদের হাতে চলে এসেছে এবং অদ্ভুতভাবে ওদের সব কয়টা কোশ্চেনের অ্যান্সারই রাইট হয়েছে। হাততালি! তার মানে এই মেয়ে আমাকে ভালোভাবে দেখেছে। আরিয়ান আমাকে নিয়ে এত ভাবে, বাহ। ভার্সিটির ক্রাশ আমাকে এত খেয়াল করে, তাতে কি? ও তো টেবিল, এই জন্য ওকে আমি সিনিয়র টেবিল ডাকি। ওকে, তো আনিকা এখন তুমি যেতে পারো। তো গাইস, এখন আরিয়ান তোমাদের গান শোনাবে। ইয়ে! দিলি তো আরেক দফা পাস। আমি একবারও তোকে মাইকে বলতে বলেছি আমি গান গাইবো? কিচ্ছু করার নাই, নাম বলে ফেলেছি। আচ্ছা, জাস্ট এটা গান গা। ওকে মেরি মা। আরিয়ান গান গাইতেই শুরু করলো। চোখ বন্ধ করে আনিকার ফেসটা একবার মনে করে নিল। তারপর दिल इबादत कर रहा है धड़कन मेरी सुन तुझको मैं कर लूं हासिल लगी है यही धुन जिंदगी की शाह देखूं कुछ हंसी पल में जो तुझको मैं कर लूं हासिल लगी है यही धुन जो भी सांसें मैं जीऊं उस तेरे संग जीऊं चाहे जो वो दास्ता उस तेरे संग चलूं दिल इबादत कर रहा है धड़कन मेरी सुन तुझको मैं कर लूं हासिल लगी है ये धुन। সব মেয়েরা আরিয়ানের গান শুনে আরেক দফা ক্রাশ খেলো তার উপর। দেখ দোস্ত, আরিয়ান ভাইয়া কি সুন্দর গান গায়। তা অবশ্য ঠিক। আচ্ছা, অনুষ্ঠান তো প্রায় শেষ, তাহলে চল বাসায় চলে যাই। আর একটু থাকি না, অলরেডি বিকাল হয়ে গেছে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। এখানে সবাই রিচ ফ্যামিলির লোক, নিজের কারে করে যাবে, আমরা তো আর পারবো না। ঠিক তার উপর সন্ধ্যার পর বাসায় গেলে আম্মু ঢুকতেই দিবে না। চল তাহলে। তারপর ওরা বাসায় চলে আসলো, আর এইদিকে আরিয়ান ও ওর ফ্রেন্ডসরা অনুষ্ঠান শেষ করে রাতে বাসায় ফিরল। ছোট মা, আই এম সো টায়ার্ড, কিছু খেতে দাও। তাসনিনা আরিয়ানের ছোট মা, একজন সফল বিজনেস ওম্যান। আসছি, এত করে বলি একটা বিয়ে করে নে, আমার কথা তো শুনিসই না। এখন বৌমা থাকলে তো তোর তো খেয়াল রাখতো। ছোট মা, তুমি আবার শুরু করলে। বললাম তো আমার এই বিয়েটির উপর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু তাও যদি তুমি চাও একটা বৌমা নিয়ে আসো। তা তুই না বললেও আমি আনবো। শোন, আমার এক ফ্রেন্ডের পরিচিত একটা মেয়ে আছে, সব দিক দিয়ে ভালো, ফ্যামিলিও যথেষ্ট ভালো। ভাবছি কাল দেখতে যাব, তুইও যাবি? আমি গিয়ে কি লাভ? তুমি কি দেখে আসো, ভালো লাগলে বউ বানিয়ে আনবো। না, আমি কোনো অজুহাত শুনতে চাই না, তুই যাবি, এটাই ফাইনাল। ওকে, অ্যাজ ইউর উইশ। হেই তো লক্ষ্মী ছেলে আমার। অন্যদিকে হাসপাতালের বেডের পাশে বসে কান্না করছে আনিকা। বাসায় এসে দেখে কেউ নেই। পরে চাচির কাছ থেকে জানতে পারে ওর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে আনিকাও সেই হাসপাতালে চলে আসে। বর্তমান
এসব কি করছেন ডক্টর? অন্য কোনো উপায় কি নেই বাবাকে সুস্থ করার? আমরা অনেক চেষ্টা করেছি মা, এখন তাকে বাসায় নিয়ে যেতে পারবে, কিন্তু 1 মাসের মধ্যে তার কোমরে অপারেশন করতে হবে। কিন্তু ডক্টর, আপনি তো বলেছিলেন থেরাপি দিলে ঠিক হয়ে যাবে। আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু তার কোমরে একটি রগ সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। কত টাকা লাগবে এই অপারেশনে? মিনিমাম 5 লক্ষ টাকা। এত টাকা? আচ্ছা, আমরা এখন আসি ডক্টর। আসসালামু আলাইকুম। যাও তবে। ওয়ালাইকুম আসসালাম। পরে তারা বাসায় চলে আসলো। শোনো মা, একটা কথা শোনো। বলো মা। আমি বলছি, বলো, কি বলবে? কাল তোমায় ছেলেপক্ষ দেখতে আসবে বাসা থেকে। মানে কি বলছো তুমি বাবা? হঠাৎ বিয়ে চিন্তা? দেখ মা, আমাদের সম্মানের কথা ভেবে না হয় কালকে তুই থাকিস। আমি বাঁচবো কয়দিন তার ঠিক নেই। এইভাবে কেন বলছো বাবা? তোমার জন্য আমি সব করব। এতে যদি তুমি খুশি হও তবে তাই হবে। দেখেছো আমাদের মেয়ে কত বড় হয়ে গেছে। যা মা, তুই গিয়ে ঘুমা। আনিকা মনে একরাশ কষ্ট নিয়ে ঘুমাতে চলে গেল। পরের দিন আজ সকাল থেকেই বাড়িটা একটু জাঁকজমক। ছেলেপক্ষ দেখতে আসলে যা হয় আর কি। নানান রান্নাবান্নার আয়োজনে ভরপুর আজকের সকাল, কিন্তু একজনের ঠোঁটের কোনো হাসি নেই। সে দৃঢ় চিন্তায় মগ্ন। শুধুমাত্র বাবার কারণেই ছেলেপক্ষের সামনে যেতে রাজি হয়েছে সে। বিয়ে করবে কিনা তারও ঠিক নেই। না জানি কোন দিকে মোড় নেবে তার জীবন। আল্লাহ প্লিজ, আমাকে যেন তাদের পছন্দ না হয়, যে করে হোক বিয়েটা যেন না হয়। কিছুক্ষণ পরে রুমে আসলো আনিকার চাচাতো বোন। কিরে, তুইও তাহলে বড় হয়ে গেলি? এবার তোমারও আমাদের মতো শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। কি যে বলো আপু, আগে তারা আসুক না, দেখতে আসলেই কি বিয়ে হয় নাকি? তাতে কি, পছন্দ না হওয়ার কি আছে? তোর মতো মেয়ে লাখে একটা হয়, বুঝলি? আর যদি একবার পছন্দ হয় তো 1 সপ্তাহের মধ্যেই বিয়ে। কি এত তাড়াতাড়ি? কে বলছে? চাচা চাচিকেই তো বলতে শুনলাম। আচ্ছা বাদ দে এইসব কথা, চল তোকে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দিই। সে যে কি হবে, ভালো লাগলে এমনিই লাগবে। তবু শাড়ির সাথে হালকা না সাজলে হয় না। আচ্ছা কর যা করার। হালকা ব্লু কালারের একটা শাড়ি পরানো হয়েছে আনিকাকে, সাথে ম্যাচিং জুয়েলারি। চুলগুলো হালকা স্ট্রেট করা, মুখে হালকা সাজ, দুহাত মুঠো ভর্তি চুড়ি। কই দেখি দেখি আমার মেয়েকে। বাহ, এটা কি করলেন মা? কানের নিচে টিকা দিয়ে দিলাম। আমার মেয়েকে আজ পরীর মতো লাগছে। না জানি আমারই নজর লেগে যায়। কই দেখি, সরো তোমরা। আমার মেয়েকে এত জ্বালিও না, ওকে অন্য রুমে নিয়ে যাও। ওনারা চলে এসেছে। কিছুক্ষণ পর আরিয়ানের বাড়ির লোক এসে উপস্থিত হলো। হ্যাঁ, আরিয়ানই সেই ছেলে যার সাথে আনিকার বাবা মা তার বিয়ে দিতে চায়। আসসালামু আলাইকুম আপা, আসুন ভিতরে আসুন। আসো বাবা, তুমিও ভিতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। আরে ধীরে ধীরে, এত উত্তেজিত হবেন না। এত কিছু করার কি দরকার ছিল? কি যে বলেন, আমার একমাত্র মেয়েকে আজ দেখতে এসেছে। কোনো কিছুর ত্রুটি রাখলে হয়? তা বাবা, নাম কি তোমার? আরিয়ান চৌধুরী রাজ। বাহ, কি সুন্দর নাম, একদম ছেলের মতোই। তারপর কিছুক্ষণ তাদের মাঝে কথাবার্তা খাওয়া দাওয়া হলো। তা নিয়ে আসুন আপনাদের মেয়েকে, আমরাও দেখি তাকে। এই তো আমার বোনকে নিয়ে এসেছি। এই কথা বলায় আনিকাকে নিয়ে রুমে আসলো ঈশিতা। আনিকাকে দেখেই আরিয়ান এক দফা ক্রাশ খেলো, কিন্তু পরে আবারও অবাকও হলো যে আনিকার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু সে খুব খুশি, কারণ নিজের অজান্তেই সে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আনিকা তো আরিয়ানকে দেখে যত না অবাক হয়েছে তার চেয়ে বেশি রাগ হয়েছে। পারছে না যেন সবার মাঝ থেকে উঠে চলে আসে। তারপর কিছুক্ষণ সবার মাঝে কথাবার্তা চললো। বোঝাই যাচ্ছে আরিয়ানের ছোটো মায়ের আনিকাকে বেশ পছন্দ হয়েছে। আপনারা কিছু মনে না করলে আমি চাই আর 5 দিন পরে ওদের বিয়ে হোক। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এত তাড়াতাড়ি যে? দেখুন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। যত তাড়াতাড়ি বউ করে নিতে পারবো ততই ভালো, কিন্তু তার আগে ওদের একা কথা বলতে দেই। হ্যাঁ নিশ্চয়ই। আনিকা আরিয়ানকে নিজের রুমে নিয়ে গেল। এসবের মানে কি? কিসের মানে কি? হবু বউ? এই একদম বউ বলবেন না। আপনাকে আমি কখনো বিয়ে করব না। কিন্তু আমি করব, কারণ আমার ছোট মাই আমার সব। কেন করছেন এগুলো? আমাকে বিয়ে করলে
আমি কখনো আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। লাগবেও না, কিন্তু তবু আমি তোমাকে বিয়ে করব। দাঁড়ান, আমি এখনই গিয়ে বিয়ে ভাঙছি। দাঁড়াও, আজ আমার সাথে বিয়ে ভাঙলেও কয়েকদিনের মধ্যে অন্য কারোর সাথে তোমার বিয়ে হবে। বিয়ের এত খরচের পাশাপাশি পারবে তো তোমার বাবার অপারেশনের টাকা জোগাড় করতে? মানে কি বলতে চান? আমাকে বিয়ে করলে তোমার বাবার চিকিৎসার সম্পূর্ণ খরচ আমি উঠাবো, কেউ জানবেও না। ইটস এ ডিল। বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আর 2 দিনের সম্পর্কও নয় যে এটা নিয়ে ডিল করবেন। তুমি বিয়ে করতে রাজি হলে আমি কথা দিচ্ছি 3 মাস পর তোমাকে ডিভোর্স দেব। তবে আমি রাজি। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার আমার বিয়ে নিয়ে করে ডিলের কথা যেন বাইরের কেউ না জানতে পারে। আচ্ছা। তারপর ওরা এসে বলল ওরা বিয়েতে রাজি। 3 দিন পর গায়ে হলুদের দিন। গায়ে হলুদের দিন সকালে আনিকাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। কবির কণিকার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের দিয়ে পুরো বাড়ি ভরা। সকালে কত রীতি পালন করা হলো। আনিকার নানির মতে আজকালকার ছেলেমেয়েরা বিয়েতে শুধু সাজসজ্জা নিয়েই ব্যস্ত থাকে। আগের মতো রীতি রেওয়াজ কিছুই মানে না। তার সাথে আনিকার দাদিও একমত। তাই শহরে বিয়ে হওয়া সত্ত্বেও সকল নিয়ম মানতে হচ্ছে আনিকাকে। সকল নিয়ম মানা শেষে আসল অনুষ্ঠানের পালা। আরিয়ানের বাড়ি থেকে গায়ে হলুদে পরার জন্য লেহেঙ্গা পাঠানো হয়েছে। পার্লার থেকে লোক আসলো তাকে সাজানোর জন্য। আজ আনিকা একটা ইয়েলো কালারের গর্জিয়াস লেহেঙ্গা পরেছে, সাথে আরিয়ানের নিজের চয়েস করা ডায়মন্ডের নেকলেস, মাথায় গোল্ডের ডায়মন্ড বসানো টিকলি, কানে বাহুবলী, 2 হাত ভর্তি হলুদ চুড়ি, কোমরে একটা স্বর্ণের বিছা। এক কথায় অসাধারণ। সুবর্ণা আনিকার খালাতো বোন, কাব্য সুবর্ণার হাজব্যান্ড। ও মাই গড আনু, তোকে আজকে অনেক সুন্দর লাগছে, আর টিকলিটা অনেক বানিয়েছে। বুঝতে হবে চয়েস কার। আমার দুলাভাই বলে কথা। ঈশিতা, লিজা, ওরা কোথায় রে আনু? তোকে তো এখন স্টেজে নিতে হবে। আর ওদের হাজবেন্ডরা কই? ওনারা ওখানে সাজে ব্যস্ত। আর দুলাভাই দুজনের কথা জানি না। আর মামা মামি আন্না সবাই কাজে বিজি। হোয়াট? যার গায়ে হলুদ তার সাজা শেষ, অথচ ওদের সাজা হয়নি? সবাই তো আর আপনার মতো সুন্দরী বউ পায় না যে এমনি সুন্দর সাজতে হবে না। এই যে থাম, পাম কম দে। তুই তো পুরো নায়কের মতো বর পেয়েছিস। তা অবশ্য ঠিক, আরিয়ান কিউট আছে। এ মা, আমার লজ্জার শালি দেখি আবার লজ্জা পায়। ঐশী আনিকার আরেক খালাতো বোন। আপুরা স্টেজে চলো, খালামুনি যেতে বলছে। চলো না, ওঠ। ইন দ্য স্টেজ চারপাশ গাঁদা ফুলের গন্ধে মোমো করছে। প্রতিনা চেয়ার সারি সারিভাবে সাজানো, সকলের গায়ে এক কালারের শাড়ি। চারপাশে গাঁদা ফুলের মাঝে স্টেজটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সামনে নানান আয়োজন, বিভিন্ন প্লেটে অনেক কিছু সাজানো, যেমন আপেল দিয়ে তৈরি হাঁস, আঙুরের তৈরি মানুষ, একটা 4 পাউন্ডের কেক, ওপরে লেখা শুভ গায়ে হলুদ, আরও অনেক ফল ও বিভিন্ন রকমের মিষ্টি। আর তাছাড়া সকল মেহমানদের জন্য শাহী বিরিয়ানি করা হয়েছে। আনিকাকে এনে স্টেজে বসানো হলো। এরই পর শুরু হলো নাচ গানের পালা। একের পর এক ভাই বোন সকলেই নাচলো। গানও সব সুন্দর সুন্দরগুলো বাজানো হলো পুরো অনুষ্ঠানে। যেমন প্রথমে বাজলো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, মলিন কেন চাঁদ মুখখানি মরো কেন লাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। এই গানে নাচ শেষে ঐশী হিন্দি গানে নাচলো। মেহেंदी है रचने वाली, हाथों पे गहरी लाली, है सखिया करबतिया। এরপর আনিকার 2 বান্ধবী গানে নাচের মাধ্যমে অনুষ্ঠানে এন্ট্রি করলো। যা দেখে আনিকা যত ঢাক হয়েছিল, সকালে ওদের না আসা নিয়ে সব পানি। লে সঞ্জু আর সামিয়ার ডান্স। মুঝসে দূর কहीं না যা, बस यही कहीं रह जा, मैं तेरी दीवानी रे, अफसोस तुझे है क्या, तेरी मेरी कहानी नहीं बन गई, तू मेरा हो गया मैं तेरी हो गई, जहाँ जाए तो संग मुझे ले जा, ओ ले जा, ओ ले जा, ओ ले जा, ले जा रे,
ওদের নাচ শেষে সবাই খুব জোরে জোরে হাততালি দিল, কারণ ওদের নাচ সবচেয়ে সুন্দর হয়েছে। এক কথায় ফ্যান্টাস্টিক। এই ভিখারিতে ঢুকতে কে দিছে? কে আপনারা? চলে যান, আপনাদের আমি চিনি না। সরি। তোদের সরি কুস্তি কিলায় এত লেট করলি? পার্লারে আজকে অনেক ভিড় রে, তাই আর কি। আর আমি একটু বিজি ছিলাম রে দোস্ত। ওকে যা, সন্ধ্যা তো হয়েই গেল, গিয়ে বিরিয়ানি খা। এখন সবাই হলুদ দেওয়া শুরু করবে। আমরা হলুদ দিমু? তোর সামনে এত খাবার না খাইয়া জামুগা নাকি? এর মধ্যেই ছেলেদের বাড়ি থেকে হলুদ নিয়ে আসা হলো। আনসু, নেহা, জুবায়ের ওরা সবাই এসেছে। সবাইকেই দারুণ লাগছে। আর জুবায়েরকে দেখে আজ সঞ্জুও ক্রাশ খেয়ে গেল। তো শেষমেশ তুমি হলে আরিয়ানে বউ? হলুদের সাজে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস ভাইয়া। যাক, ওইদিকে তাহলে সব ঠিক আছে। মানে আমাদের দুলা ভাইয়ের ওইদিকে কি হয়েছে? না না, কি হবে আবার, সব ঠিক আছে। আপনারা কি কিছু লুকাচ্ছেন? কেন জানি মনে হচ্ছে ও বাড়িতে কিছু হয়েছে। নেহা ব্যাপারটা সামলানোর জন্য হাসি দিল আর বলল, তোরা না পারিস। আরে আনিকা, আজকে এমন একটা দিনে মুড অফ করো না তো। আরিয়ান বলেছে তোমার অনেকগুলো ছবি দিতে, চলো ছবি তুলবো। আচ্ছা চলুন আপু। অন্যদিকে আরিয়ান এখন চুপ করে বসে আছে আর ভাবছে এত সুন্দর একটা দিনে কি একটা ঝামেলা হলো না জানি লিনা কাল কিছু করে বসে, আনিকার ক্ষতিও করতে পারে। ফ্ল্যাশব্যাক। সকালে আজ আরিয়ানদের বাড়িও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেশের টপ 5 বিজনেসম্যানের ভেতরে একজন আরিয়ানের ছোট বাবা। তাদের বাড়ির অনুষ্ঠান বলে কথা। আরিয়ান আজ আনিকার লেহেঙ্গার সাথে ম্যাচিং ডিজাইনের পাঞ্জাবি পরেছে, গাঢ় ইয়েলো কালারের, পুরোই কিউট প্রো ম্যাক্স। মামি, তোরে আজকে সেই লাগতেছে, পুরাই নায়ক ফেল। পাম মারিস না মামা। না, সত্যি খুব ভালো লাগছে তোরে। আচ্ছা চল, এখন তোর গায়ে হলুদ দিতে হবে, পরে সেই হলুদ পাঠাবো আনিকাদের বাড়িতে। সবাই হলুদ দিতে থাক, আমি আর জুবাই ডান্স করব। তো নাচ মানা করছে কে? লেটস ডু ইট। নেহা, তুইও চল। ਅੱਖ ਲੜ ਜਾਵੇ ਸਾਰੀ ਰਾਤ ਨੀਂਦ ਨਾ ਆਵੇ, ਮੈਨੂੰ ਬੜਾ ਤੜਪਾਵੇ, ਦਿਲ ਚੈਨ ਕभी ਨਾ ਆਵੇ ਆਵੇ ਆਵੇ। ਜੋ ਅੱਖ ਲੜ ਜਾਵੇ ਸਾਰੀ ਰਾਤ ਨੀਂਦ ਨਾ ਆਵੇ, ਮੈਨੂੰ ਬੜਾ ਤੜਪਾਵੇ, ਦਿਲ ਚੈਨ कभी ना आए हाय आए। खन 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 चूरी ए चूरी खन खन खरके रे, चूरी खन खन खरके, देख देखते तेरा आए दिल ये धक धक करके रे, दिल ये धक धक धरके। সেই হয়েছে রে দোস্ত, জাস্ট রক। এরই মাঝে মাইকে গান বেজে উঠল আর নাচতে নাচতে অনুষ্ঠানে এন্ট্রি নিল লীনা, আরিয়ানের খালাতো বোন লীনা। আরিয়ানকে পছন্দ করে কিন্তু পাত্তা পায় না। আঞ্চুকেও প্রপোজ করেছিল কিন্তু আঞ্চু রিজেক্ট করে দিচ্ছে নেহাকে ভালোবাসে বলে। তারপর আরিয়ানের পিছে লেগেছে নাম্বার 1 চরিত্রহীন মেয়ে। এতদিন আউট অফ কান্ট্রি ছিল, বাকিটা গল্পে জানবেন। দিল টোটা লেকর মুস্কুরা কে চলনা সিখা দিয়া। এই মেয়েকে ইনভাইট কেন করলি? কিছু গন্ডগোল তো করবেই। করতে তো চাইনি, কিন্তু ছোট মা করছে। সেই ছাত্রামি মার্কা ডান্স করলো। বোঝাতে চাই যে ছ্যাঁকা খাইছে। হাই অল, হোয়াটসঅ্যাপ। যা ছোট মার কাছে যা, এখানে তোর কোনো কাজ নেই। নীলা আরিয়ানের কানে এসে টুইস্ট তো এখনো বাকি। এ কথা বলে লীনা চলে যায়। বর্তমানে আরিয়ান বসে লীনার কথাই ভাবছে, না জানি কালও কিছু করে বসে। এসব ভাবতে ভাবতেই আরিয়ান ঘুমিয়ে পড়ল। আর এইদিকে সব অনুষ্ঠান শেষে আনিকাকে মেহেন্দি পরানো হলো। মেহেদি দিয়ে আরিয়ানের নামটা খুব সুন্দর করে লেখা হয়েছে, যা দেখে সামিরা টিটকিরি করে বলল, বাইচা থাক চিরকাল, সিরা খাও ভেড়ার বাল। অবশেষে অনুষ্ঠান শেষে রাত 1:30-এর দিকে আনিকা ঘুমিয়ে পড়ল। পরের দিন আজ বাড়িতে সকাল থেকেই উৎসব মুখর। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আত্মীয় স্বজন দিয়ে পুরো বাড়ি ভরা। বাচ্চারা হই হুল্লোড় করছে। পাড়া প্রতিবেশীদের মনেও এক আকাঙ্ক্ষা কখন বউ সাজবে, বরপক্ষ আসবে। কবির কণিকাও সকাল থেকে খুব ব্যস্ত, বিয়েবাড়িতে যা হয় আর কি। কণিকা অনেক কষ্টে নিজের কান্না আড়াল করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে, কিন্তু পারছে না। মেয়েরা যে মায়ের অংশ হয়, মায়েরাই বেশি আপন হয়। কণিকার কলিজার টুকরাও যে আজ পর হয়ে যাবে।
কী করে বাঁচবে সে তার মেয়েকে ছাড়া? কথায় আছে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখানেও ব্যাপারটা একই রকম। সবাই আনন্দ করছে। আনিকার শ্বশুরবাড়ির লোক নিয়ে কথা বলছে যে আনিকা খুব ভাগ্যবতী, নয়তো এত সুন্দর নায়কের মতো বর পেত না। আর ছেলেরা কত বড় লোক, ভাগ্য করে এমন বর পাওয়া যায়। কিন্তু আনিকার এইসব নিয়ে কোনো ভাবান্তর নেই। সে জানালার পাশে চুপ করে বসে আকাশ দেখছে আর নীরবে ভাবছে, আচ্ছা, আরিয়ানের পরিবারের লোকেরা কেমন? আমি কি পারবো তাদের মতো হাই ক্লাসের লোকের সাথে মিশতে? আবার কিছুক্ষণ চুপ করে বসে থেকে আপনা আপনি বলতে লাগে, মেয়েদের সাথে এমন কেন হয়? কেন তাদের মা বাবা পরিবার সব কিছু ছেড়ে নতুন জগতে পা বাড়াতে হয়? আচ্ছা, আমি কি করে পারবো মা বাবাকে ছাড়া থাকতে? এসব ভাবতে ভাবতে কখন যে চোখে জল এসে গা ভাসিয়েছে তা নিজেই জানে না। ধ্যান ভাঙে দরজার আওয়াজে। আয় আনো, এই নে এগুলো পরে আয়, পার্লার থেকে লোক এসেছে, এখন তোকে সাজাবে। আনিকাও চুপ করে বিয়ের লেহেঙ্গাটা পরে নিল। পার্লার থেকে লোক এসে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাকে। আনিকা আজ একটা গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা পরেছে। মাথায় চুলগুলো ব্রাইডাল খোপা করা, যার মাঝে কয়েকটা এক পাথরের ক্লিপ দেয়া। গলায় ভারী ভারী কয়েকটা গহনা, কানে গোল্ডেন নিউ হলিউড স্টাইলের বাহুবলী ইয়াররিংস, কপালে ডায়মন্ডের টিকলি, মাথার একপাশে টায়রা, 2 হাত ভর্তি চুড়ি, কোমরে বিছে। আনিকাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। সেটাই স্বাভাবিক, কারণ আরিয়ানরা শহরের টপ নামি দামি ফ্যাশন ডিজাইনারদের দিয়ে আনিকা ও আরিয়ানের ওয়েডিং ড্রেস এবং মেকআপের সেট আপ করেছে। সব আরিয়ানের ছোটো বাবা কানাডা থেকে পাঠিয়েছে। তোকে আজ সত্যিই দারুণ লাগছে রানু। বুঝতে হবে শালিকা। দেখি সরো সবাই, আমার মেয়েটাকে একটু মন ভরে দেখি। আনিকা তার বাবার পাশে গিয়ে বসলো। কবির কণিকা দুজনেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের মেয়ের দিকে। সত্যিই আজ তাদের মেয়েকে অন্যরকম লাগছে। এই তো সেদিনও পুতুল খেলার জন্য কাঁদছিল, সময়ের সাথে সেগুলো শুধু স্মৃতি হয়ে রয়ে গেল। আজ তাদের মেয়েকে কত সুন্দর লাগছে, কত বড় হয়ে গেছে তাদের মেয়ে। আর কিছুক্ষণ পর তারা বিদায়। এইসব ভাবনার মাঝে হঠাৎ আনিকা তার মা বাবাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে, জোরে জোরে কান্না করে দিল। পাগল মেয়ে, এভাবে কেউ কাঁদে? তো কি করব? হেই দেখো, বোকা মেয়ের কাণ্ড দেখো, এত সুন্দর করে সেজে এখন কাঁদছে। তোমরাও তো কাঁদছো, কিন্তু লুকিয়ে। আমি না হয় কান্নাটা মন ভরে কাঁদলাম। ব্যাস, আজকের একটা শুভ দিনে এভাবে কান্না করতে হবে না। তখনই বাইরে চিল্লাচিল্লির আওয়াজ আসতে লাগলো। সুবর্ণা আপু চল, বর এসেছে, ঘেট ধরতে হবে। এ কথা শুনেই কবির কণিকা তাড়াতাড়ি বাইরে স্টেজে চলে গেল সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর কাব্য ও সুবর্ণাও চলে গেল গেট ধরার জন্য। আনিকার রুমে একা হাঁটাহাঁটি করছিল, আর তখনই কেউ যেন পিছন থেকে ইন দ্য স্টেজ, আমাদের এক কথা, আমাদের চাওয়া অনুযায়ী টাকা না দিলে ঢুকতে দিব না। আগে টাকা তারপর বিয়ে। দেখুন, আমরা ভাবিকে নিতে এসেছি, ফকির হতে না, ঢুকতে দেন। না না, কোনো কথা হবে না, আগে টাকা তারপর হাইলোডের নয়া দামান, এই ফিলিংটা আসবে। ওকে, আপনাদের একটা সুযোগ করে দিলাম। এখানে 5টা প্লেটে ফুলের পাপড়ি দিয়ে ভরা, এর মাঝে যে কোনো একটি প্লেটে ফুলের মাঝে কাঁচি লোকানো আছে। আপনারা যদি প্রথমে সঠিক প্লেট চুজ করে কাঁচি পেয়ে যান তো ফ্রিতা কেটে ভিতরে আসবেন, কিন্তু যদি না পান তো যা চেয়েছি তাই দিবেন। আরিয়ান তো লজ্জায় শেষ, ও আর কি চুজ করবে। পরে জুবাইয়ের একটা প্লেট চুজ করলো, কিন্তু আফসোস সেটা ফাঁকা ছিল। এবার টাকাটা। আচ্ছা, দিচ্ছি। পরে ওরা ভেতরে ঢুকতে পারলো। ভিতরে গিয়েও বেচারা শান্তি আর পেল না। প্রতি পথে পথে টাকা দিতে হচ্ছে আরিয়ানদের। এমনকি জুতোও চুরি করেছে সুবর্ণা, আবার সেখানে কত টাকা দিতে হলো। আজ আরিয়ান একটা রেড কালারের পাঞ্জাবি পরেছে, ওপরে সাদা কুর্তি, কুর্তির ওপরে বুকের ডান দিকে আনিকার লেহেঙ্গার সাথে ম্যাচিং ডিজাইন করা, হাতে ব্র্যান্ডেড রোল্যাক্স ঘড়ি, মাথায় পাগড়ি যার সামনে ডায়মন্ডের কাজ করা। আরিয়ানের গেট আপ করেছে কানাডার নামকরা মেকআপ আর্টিস্ট মিস্টার হিস্টিয়ানো অ্যাবলিকন। যাই হোক, মজা আনন্দ সব শেষে সকলে খাওয়া দাওয়া করলো। পরে কাজে আসলো, আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো শুরু হবে। তখনই সুবর্ণা ছটফট করতে লাগলো, কারণ আনিকাকে কোথাও পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে অনেকে কানাঘুষো করাও শুরু করে দিয়েছে। কি লজ্জার বিষয়, বিয়ের দিন মেয়ে পালিয়েছে, এটা ভাবতেই কণিকার মাথা চক্কর দিয়ে উঠল। আরিয়ান হয়তো ব্যাপারটা কিছুটা হলেও আন্দাজ করেছে, তাই সে কাউকে কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। কি হয়েছে আঙ্কেল? আনিকা কোথায়? বিশ্বাস করো বাবা, আমার মেয়ে
এমন মেয়ে নয় যে পালিয়ে বিয়ে করবে। ওকে কোথাও পাচ্ছি না। এ কথা বলেই কবির কান্নায় ভেঙে পড়ল। শান্ত হন আপনারা। আমি জানি ও এমন মেয়ে না, আর আমি এটাও জানি ও এখন কোথায়। আরিয়ানের কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। মানে? এত কথা বলার সময় নেই। কি আমার কথা জিজ্ঞেস করলে বলবেন? আমার মেকআপ আর্টিস্টরা আমার লুকটা হালকা চেঞ্জ করার জন্য ডেকেছে। আর আনিকার কথা বলবেন, ও রুমেই আছে। আমি এখনই আনিকাকে নিয়ে আসছি। এ কথা বলে আরিয়ান আর 1 মিনিটও দেরি করলো না, সেখান থেকে বেরিয়ে গেল। অন্যদিকে আনিকাকে একটা বন্ধ নোংরা ফ্যাক্টরি একটি রুমের মধ্যে আটকে রাখা হয়েছে। চেয়ারে বসানো ও হাত দুটো পেছনে নিয়ে বেঁধে রাখা হয়েছে। আনিকার জ্ঞান ফেরার পর সে নিজেকে এখানেই আবিষ্কার করেছে। তার আর কিছু মনে পড়ছে না, শুধু এটাই মনে আছে কে যেন পেছন থেকে কি একটা স্প্রে করেছিল। তারপর আর কিচ্ছু মনে পড়ছে না। কিন্তু এখন অনেক টেনশন হচ্ছে আনিকার। আজ তার বিয়ে আর সে এখানে পড়ে আছে। না জানি ও বাড়ির লোকেরা কী ভাবছে। এইসব ভেবে আনিকা ছোটাছুটি করতে লাগলো হাত ছোটানোর জন্য। আর তখনই রুমে ঢুকলো একটা মেয়ে। আনিকা এই মেয়েকে আগে কোথাও দেখেছে বলে মনে পড়ে না। তো কিসের শত্রুতা তার আনিকার সাথে? আনিকা কিছু বলবে তার আগে মেয়েটা আনিকাকে একটা থাপ্পড় দিল। আর তখনই লীনা অট্টহাসিতে মেতে উঠল। হ্যাঁ, লীনাই ছিল সেই মেয়ে যে কিনা আনিকাকে বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে। ইউ দ্য মিডল ক্লাস, কি ভেবেছিলিস তুই আমার কাছ থেকে আরিয়ানকে কেড়ে নিবি? তোর মতো মেয়ে এত বড় সাহস! সব কিছু লীনার প্ল্যান মতোই চলছে। এতক্ষণে নিশ্চয়ই ও বাড়িতে সবাই ভেবেছে যে আনিকা বিয়ে বাড়ি থেকে পালিয়েছে, আর এই সুযোগে মান সম্মান বাঁচানোর দোহাই দিয়ে সে আরিয়ানকে বিয়ে করবে। ওয়েল ডান লিনা, কি জিনিয়াস তুই! এরকম প্ল্যান তোর দ্বারাই সম্ভব। সাপও মরল না, লাঠিও ভাঙল না। কিন্তু কখনো কখনো অতি চালাকের গলায় দড়িয়েও বসে যায়। হঠাৎ পেছন থেকে আরিয়ানের গলা পেয়ে অনেকটা চমকে যায় লীনা। আরিয়ান, তুমি এখানে? বারে, আমার বউকে বিয়ে বাড়ি থেকে তুলে আনলে আর আমি আসলেই দোষ? দেখো আরিয়ান, তুমি আমায় ভুল বুঝছো। শাট আপ। যতবারই আমি ভাবি তুই এর থেকে নিচে নামতে পারবি না, ততবারই তুই আমার ভুল প্রমাণ করিস। কথা বলতে বলতে আরিয়ান আনিকার দড়িগুলো খুলে ফেলে ও কোলে তুলে নেয়। ভাবিস না তোকে ছেড়ে দিয়েছে, এখন আমার তারা আছে, তোকে পরে দেখে নেব। এ কথা বলে আরিয়ান আনিকাকে কোলে তুলে বাসায় নিয়ে গেল। আর লীনা সে তো রাগে ফুসছে আর ভাবছে এর প্রতিশোধ সে নেবেই। ইন দ্য স্টেজ আরিয়ান আনিকাকে কোলে তুলে নিয়ে গেট দিয়ে সোজা বিয়ে স্টেজে গিয়ে নিয়ে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। ইতিমধ্যে আনিকার জ্ঞান ফিরে এসেছে। সে তো এখন অবাকের সপ্তম পর্যায়ে। কি হচ্ছে আমার সাথে? আমি স্টেজে কি করে আসলাম? মা আমার ঠিক করে বস, এখন কাজী বিয়ে পড়াবে। আনিকাও কোণের আসনে ঠিক করে বসলো। ঠিক বিপরীতে বসেছে আরিয়ান, মাঝে একটা নেটের পর্দা দেয়া। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। কাজী আরিয়ানকে কবুল বলতে দেরি নেই। আরিয়ান আগে বাগে 3 বার কবুল বলে দিয়ে তা দেখে আরিয়ানের ছোটো মা ভীষণ লজ্জা পেয়েছে। পরে আনিকাকে কাজী কবুল বলতে বলল। সে কিছুক্ষণ কান্না করে কবুল বলে দিল। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। এবার বিদায়ের পালা। আনিকা তো কাঁদতে কাঁদতে শেষ। কণিকাও ভীষণ কান্না করেছে। অনেক কষ্টে অবশেষে ওদের বিদায় হলো। ইন দ্য চৌধুরী হাউস। খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। বিশাল বড় বাড়ি। বাড়ির সামনে অনেক সুন্দর খোলা জায়গা। একপাশে সুইমিং পুল, অপর পাশে গ্যারেজ গাড়ি রাখার জন্য। বাড়ির পিছনে বিশাল বড় বাগান, ফুল দিয়ে ভরপুর, যেন একটা রাজবাড়ি। আনিকার ভীষণ ভয় করছে। শরীরটাও দুর্বল। 3 দিন ধরে না খাওয়া, তার উপর আজ এত জ্বর গেল বেচারির ওপর দিয়ে। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আরিয়ান বিষয়টা বুঝতে পেরে আনিকাকে কোলে তুলে নেয়। আনিকা লজ্জা পেলেও কিছুই বলে না। তারপর সেভাবে কোলে নিয়ে তারা বাড়ির ভেতর প্রবেশ করে। আরিয়ানের ছোটো মাও খুব সুন্দর করে তাকে বরণ করে নেয়। এরপর আনিকাকে একজন সার্ভেন্ট এদের ঘরে নিয়ে যায়। আনিকা রুমটা একা একা ঘুরে দেখছে। রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তার উপর সবই দামি ফার্নিচার। রাত 11:30। কিছুক্ষণ আগেই আরিয়ানের ছোটো মা আনিকাকে এটা ওটা বুঝিয়ে দিয়ে গেল। আর দিয়ে গেল 1 গ্লাস দুধ। আনিকা এখন গেটের মাঝখানে বসে আছে আর আরিয়ানের আসার অপেক্ষা করছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ আসলো। আরিয়ানের আসার আওয়াজ পেয়ে আনিকা নেমে আরিয়ানের পা ধরে সালাম করলো। তারপর দুধের গ্লাস এগিয়ে দিল। এই নেন, এটা খান, মা বলেছে আপনাকে দিতে। আরিয়ানও কথা না বাড়িয়ে গ্লাসের দুধটুকু খেয়ে নিল। তারপর ওদের মাঝে যে ঝগড়া হয়েছে তা প্রথম পার্টে আপনারা দেখেছেন। আনিকা চুপ করে বিছানায় শুয়ে এসব ভাবছে। হঠাৎ ওর মনে হলো পাশে কেউ আছে। ভূত! এই মেয়ে চুপ, কোথায় ভূত? এভাবে চিল্লাচিল্লি করো কেন?
মাংস মান খাবা নাকি আমার? আপনি এখানে কেন? যান এখান থেকে। শখ কত! আমার রুম, আমার বিছানা, আমার বউ, আমি কেন যাব? ও রিয়েলি? আপনার জিএফ এরা কি সবাই বিজি থাকে? যান আপনার জিএফ এর কাছে যান। যাবো না মানে যাবই না, আমি এখানে ঘুমাবো। ওকে, আপনার বিছানায় আপনিই ঘুমান। এ কথা বলেই আনিকা চলে যেতে নিল। আরিয়ান তো নাছুর বান্দা, এত সহজে সরবে না। দিল এক টান, তারপর বাকিটা ইতিহাস। বেচারি সোজা আরিয়ানের গায়ের ওপর পড়েছে। দেখেন, আপনি কিন্তু বেশি বেশি করছেন। বিয়ের আগে শর্তে কি ছিল ভুলে গেছেন নাকি? আমি কি তোমাকে কিছু লিখতে দিছে? না। কত সাইন করছে? না। তো আমি যা বলছি তার কোনো প্রবি তো নেই। মানে কি বুঝাতে চান? খুলো। কি? শাড়ি। কি? নিজের চিন্তা ধারণা ঠিক করো, আমি এত খারাপ না। বলতে চাইছি লেহেঙ্গা খুলে সিম্পল শাড়ি পরে আসো, ঘুমাবো। আনিকা দৌড়। পাগল একটা। তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে ওরা ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আনিকা যা দেখলো তার জন্য সে বিন্দু পরিমাণও প্রস্তুত ছিল না। আরিয়ান আনিকাকে পরের দিন সকালে ঘুম থেকে উঠে এমন পরিস্থিতিতে পড়তে হবে তা কখনোই ভাবেনি আনিকা। সে ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো মিস্টার আরিয়ান চৌধুরীর বুকে। আরিয়ান এমনভাবে ওকে জড়িয়ে ধরেছে যেন আনিকা ওর বিয়ে করাবো। এক সেকেন্ড, আনিকা তো আরিয়ানের বিয়ে করাবোই। আজকে সকালে ঘুম ভেঙে সবার আগে আপনার মুখটা দেখলাম। দিনটা খারাপ যাবে। এই যে ওঠেন মিয়া, নয়তো ধাক্কা দিব। ছাড়েন বলছি। কে শোনে কার কথা? আরিয়ান তো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে ভালো কথা, কিন্তু নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আহা, ব্যাটার কি শখ! ওই মিয়া, আমারে কি কোলবালিশ পাইছেন? ছাড়েন বলছি। হাই দেওয়া শেষ হলে ছাড়েন। একটা শর্তে ছাড়তে পারি, নয়তো এভাবে থাকো কিছুক্ষণ। তুমি তো একেবারে কোলবালিশের থেকেও নরম। আপনি তো খুব খারাপ লোক। বিয়ের আগে কথা দিয়ে এখন কথা রাখছেন না। ছাড়েন নয়তো কি? তোমাকে আমি ভয় পাই না, ওকে? আনিকার কোনো কথা না বলে দিল আরিয়ানের হাতে এক কামড়। আমিও দেখি কত পালাতে পারো আমার ভালোবাসার জাল থেকে। আনিকা সোজা জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এখন গোসল করে নিচে যেতে হবে, নয়তো কেউ এসে পড়বে ডাকতে। কি ভাববে নতুন বউ প্রথম দিনই ঘুমাচ্ছে এত সময় ধরে। স্নান করা তো শেষ, কিন্তু এখন আবার আরেক বিপদ। আজকালকার সব মেয়েদের এক প্রবলেম, শাড়ি পরতে পারে না। আমাদের ভীতু কুইনও তার ব্যতিক্রম নয়। এই মরেছি, তাড়াহুড়া করে শাড়ি তো নিয়ে আসলাম, কিন্তু পরাবে কে? আগে তো আম্মু পরিয়ে দিত। এই যে ম্যাম, আর কত সময় লাগবে আপনার ফ্রেশ হতে? আমি কিন্তু ভিতরে ঢুকে পড়বো। এই না 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 প্লিজ, আমি বের হচ্ছি। আমি 5 পর্যন্ত গুনবো, এর ভিতর বের না হলে কিন্তু ডুপ্লিকেট চাবিতে আমি ভিতরে ঢুকবো। এই না 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 প্লিজ, আমি বের হচ্ছি। 1 2 3 4। আর কিছু বলার আগেই আনিকা পেরিয়ে এলো, শাড়ি গোল গোল করে পেঁচিয়ে। আরিয়ান একবার পা থেকে মাথা পর্যন্ত আনিকাকে দেখলো, তারপর তুমি শাড়ির লুঙ্গির মতো করে পরেছো কেন? এত লুঙ্গি পরার শখ থাকলে বলতাম, আমি এনে দিতাম। দেখুন, মজা নেবেন না বলছি কিন্তু। তুমি সামনে জোকার সেজে আসবা আর আমি হাসলেই দোষ? আমি শাড়ি পরতে পারি না। ডোন্ট ওয়ারি, আমি একজন ফ্যাশন ডিজাইনার, তো সেই সুবাদে একটু একটু শাড়ি পরাতে পারি। তো তাই বলে আমি আপনার কাছে শাড়ি পরবো নাকি? স্ট্রেঞ্জ। ওকে, তো না পড়তে ইচ্ছা করলে পড়ো না, আমি গেলাম। তুমি এভাবে নিচে আসতে পারলে আসো, আমার কি। আচ্ছা, পরিয়ে দেন। আরিয়ান খুব সুন্দর করে আনিকাকে শাড়ি পরিয়ে দিল, উইদাউট শয়তানি। বাহ, তোমাকে তো এই গোলাপি শাড়িতে দারুণ লাগছে। আই এম ইমপ্রেসড। আপনি থাকেন, আমি নিচে গেলাম। দাঁড়াও, আরিয়ান চৌধুরী বউ এভাবেই খালি যাবে? এ কথা বলে আরিয়ান আনিকার একটা নেকলেস পরিয়ে দিল। এটা আমার কাছ থেকে তোমার ওয়েডিং গিফট। আনিকা একটা মুচকি হাসি দিয়ে নিচে চলে গেল। আরে বৌমা, তুমি নিচে কেন নামতে গেলে? সব তো সার্ভেন্টরাই করবে। না মা, এমনি আসলাম। কোনো কিছু করতে দেন আমায়। সারাদিন কি রুমে বসে থাকা যায়? বউ ভাত তো দুপুরে। একটা কাজ করো তাহলে, আরিয়ানের জন্য কফি বানিয়ে নিয়ে যাও। আচ্ছা। আনিকা সুন্দর করে 1 কাপ কফি বানিয়ে আরিয়ানের জন্য নিয়ে গেল। এই নেন আপনার কফি। বাহ, তোমাকে তো পুরো গৃহিণীর মতো লাগছে। শুধু 3 মাস। তোমাকে না বলেছে 3 মাস যখন আছো আমার মনের মতো চলবা?
আর হ্যাঁ, এই 3 মাসে যেন একবারও তোমার মুখে ডিভোর্সের কথা না শুনি। ইন দ্য রিসেপশন কমিউনিটি সেন্টারটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, চারিদিকে ব্ল্যাক রোজ দিয়ে সাজানো। আনিকা আজ একটা ব্ল্যাক কালারের গর্জিয়াস গাউন পরেছে, চুলগুলো খোলা, মাথায় ব্ল্যাক রোজের একটা বিউটিফুল ক্রাউন, কানে ব্ল্যাক ডায়মন্ডের ইয়াররিংস, গলায় ছোট্ট একটা লকেট, পুরো ব্ল্যাক কুইন। দোস্ত তোরই আজকে সেই লাগছে। থ্যাঙ্কস। আমাদের দুলাভাই কম কিসে? এ কথা শুনেই আনিকা পিছে ঘুরে দেখল আরিয়ান জুবাইরের সাথে কথা বলছে। আজ আরিয়ান একটা সাদা শার্ট, তার উপর ব্ল্যাক কোট পরেছে, ব্ল্যাক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক শু, হাতে ব্ল্যাক ঘড়ি। এ যেন কোনো গল্পের ব্ল্যাক কুইনের ব্ল্যাক কিং। হাই লেডিস, কি খবর তোমাদের? কেমন আছো? হেব্বি আছি। আপনাকেও তো আজকে ভীষণ কিউট লাগছে। হাই সঞ্জু। এত লোক থাকতে সবার মাঝে জুবাইর সঞ্জুর কথা বলল বিধায় সবাই চোখ বড় বড় করে জুবাইরের দিকে তাকিয়ে আছে। মানে থাক থাক, আমরা সবই বুঝি। আজকে আপনাকেও খুব সুন্দর লাগছে ভাইয়া। তোমাকে খুব সুন্দর লাগছে। আগে এখানে আমরাও আছি। আরিয়ান জুবাইয়ের কানের কাছে গিয়ে বলল, ইহা প্রেমের লক্ষণ। এরই মাঝে মাইকে আওয়াজ হলো। একটা ছেলে মাইকে কথা বলছে, আর তাকে দেখে আরিয়ানের মেজাজ গরম হয়ে গেল। So, ladies and gentlemen, please enjoy the day and congratulate my brother and his beautiful wife. সবাই হাততালি দিল আরিয়ান বাদে। আরিয়ানের মেজাজ বিগড়ে গেছে নিলয়কে দেখে। নিলয় রায় লিনার বড় ভাই, লিনার মতো ক্যারেক্টারলেস, মেয়েদের প্রতি ভীষণ নেশা, যার ওপর নজর পড়ে তাকে বিছানায় নেয়ার আগ পর্যন্ত থামে না। এজন্যই সে আরিয়ানের চোখের বিষ, না জানি কবে তার ওয়াইফের ওপর নজর দেয়। এইসব ভাবনার মাঝে নিলয় সবার মাঝে আসলো, আর এসে আনিকাকে ভরা মজলিসে নিলয় এমন কিছু করবে তা সবার কল্পনার বাইরে ছিল। হুট করে সবার মাঝে এসে সে আনিকাকে জড়িয়ে ধরল। আরিয়ান কিছু বলবে তার আগেই, কংগ্রাচুলেশনস মাই ডিয়ার ভাবি। উফস, জড়িয়ে ধরলাম বলে আবার কোনো মাইন্ড করবেন না। না মানে ইটস ওকে। আসলে ছোট থেকে আমেরিকা বড় হয়েছি, তাই ওই দেশের মতোই হয়ে গেছি, ইউনো। আজকে ফার্স্ট বার বলে ছেড়ে দিলাম, নেক্সট টাইম খেয়াল রাখিস, এটা বাংলাদেশ, তোরও আমেরিকা না। ওকে, আই উইল ট্রাই, বাট তোর বউ কিন্তু খুব সুন্দর। এই জন্যই তো লাভ ম্যারেজ। আরিয়ানের কথা শুনে সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। আনিকার চোখ তো ইয়াব বড় বড় হয়ে গেছে, কিন্তু কেউ কিছুই বলল না। কত বড় মিথ্যুক, বিয়ের আগে 24 ঘন্টা ঝগড়া করে বলে কি না লাভ ম্যারেজ। আচ্ছা এসব কথা বাদ দে, চল সবার খাওয়া দাওয়া শেষে। এরই মাঝে সেখানে উপস্থিত হয় সুবর্ণা, কাব্য, ঐশী ও রুমা, আনিকার ছোট খালা। আর আনিকা তাদের জড়িয়ে ধরে। আন্না আপু তোমরা আসছো? হ্যাঁ মা, আমরা আসছি। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তোমাকে আর ঐশীকেও। আগে আমিও কিন্তু আছি শালি, নতুন বর পেয়ে আমাদের ভুলে গেল নাকি? আরে কি যে বলেন ভাইয়া, আপনার ওর কাছের মানুষ, আপনাদের কি ভুলে যায় নাকি? তাও ঠিক। আচ্ছা আন্না, মামা কোথায়? সবাই ওই দিকে আছে, চলো আমার সাথে। তারপর সবার দেখা হলো, কথাবার্তা হলো, সারাদিন ভরপুর উৎসব অনুষ্ঠান হলো। তারপর আবারও সবাই যে যার বাড়ি চলে গেল। ইন দ্য চৌধুরী হাউস। এই শোনো, নিলয় কয়েকদিন আমাদের বাড়িতেই থাকবে, যতটা সম্ভব ওর থেকে দূরে থাকবা। কেন? আমি বলছি তাই। আপনি বললেই হলো, কিসের এত অধিকার আপনার? আইসে আমি নাকি তার কথা মতো চলবো? অধিকার চাইলে অনেকভাবেই দেখাতে পারি, দেখাবো? এই না, আমি তো এমনি বলেছিলাম। এদের কথার মাঝে রুমে ঢুকলো তাসনিম। আমি বলছিলাম কি, ওহ সরি, আসলে ভুলে গেছিলাম যে আরিয়ান এখন ম্যারিড। নক না করে চলে আসলাম। কি যে বলেন ছোট মা, আপনার যখন খুশি আসতে পারেন। আরিয়ান শোন, তুই এখন যা, রাতের আগে আসবি না বলে দিলাম। কেন? নতুন বউকে সাজাতে হবে। আবার আজকে রাতে? আমার এই ভারী শাড়ি পরতে কষ্ট হয় ছোট মা, প্লিজ। আচ্ছা আমি গেলাম। শালা বেশরম একটা, এমন ভাব নিল উনি যেন কত খুশি। 3 মাসের বিয়ে নিয়ে কত ন্যাকামি। দেখেছিস আমার ছেলেটা কত খুশি, তুই ওর মনটা ভাঙিস না। আচ্ছা সাজবো। একটু পর পার্লার থেকে লোক আসবে, পরে সে জিনিস। তারপর তাসনিম চলে গেল। আনিকা বসে বসে ভাবছে যে তার ফেসবুকে যে বিয়ের পিকগুলো আপলোড করেছে, এখন তার নোটিফিকেশন দেখবে। হোয়েনজি, বিয়ের আগে আমি কোনো পিক ছাড়লে সর্বোচ্চ 150 লাইক উঠতো,
আর এই পিকগুলো 700+ লাইক উঠেছে, তাও আবার ফ্রেন্ড 900-এর মধ্যে। তা অবশ্য স্বাভাবিকই, আরিয়ানের মতো কিউট ছেলেকে দেখে সব মেয়েরাও লাভ রিয়েট দিচ্ছে। তারপর পার্লারের লোকেরা এসে একটা শাড়ি পরিয়ে দিল আনিকাকে, সাথে ভারী মেকআপ। কিন্তু তাতে কি সবাই যাওয়ার পরে আনিকা সব গয়না খুলে ফেলেছে আর মেকআপের 13টা বাজিয়ে দিছে পানি দিয়ে ধুয়ে। আর টপ লাগেজ থেকে চকলেট বের করে খেয়ে দিল এক ঘুম। এদিকে আরিয়ান লোক রেডি করে নিল নিলয়ের ওপর নজর রাখার জন্য। তারপর ফুল প্রিপারেশন নিয়ে বাসর ঘরে এন্ট্রি মারলো। কিন্তু বেচারা আর পোড়া কপাল, ঢুকেই আনিকার চকলেটের খোসায় পা পিছলে ধপাস করে নিচে পড়ে গেল। গেল রে আমার মাঝে গেল। কি সুন্দর রেডি হয়ে ভিতরে ঢুকলাম আর পড়ে গেলাম। আর ওই দেখি মহারানী শান্তিতে ঘুমাচ্ছে। আরিয়ানের মাথায় একটা কুবুদ্ধি আসলো। কি কি ভাবছো? হ্যাঁ, নিচে শান্তিতে ঘুমাবা আর আমি মাঝে ভেঙে কাঁদবো? দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমায় মজা। এ কথা বলেই আরিয়ান ওয়াশরুমে চলে গেল আর ফিরে এলো এক মগ কলের ঠান্ডা পানি নিয়ে আর ঢেলে দিল আনিকার মাথায়। কি হয়েছে বউ, ঘুম ভেঙেছে তোমার? এটা কি করলেন? আমার তো আরো কিছু করার কথা ছিল, শুক্রিয়া করো, করি নাই। কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি করো নাই, কিন্তু তোমার চকলেটের খোসা করছে। ও তো কি করেছে শুনি আমার চকলেটের খোসা? আমি তোমার চকলেটের খোসার উপর পা রাখছি আর পড়ে গেছে। যা হয়েছে ভালো হয়েছে, আর এখন আমি ঘুমাবো। আজকে কোলবালিশ সরালে খবর আছে। তা তুমি ঘুমাও, তারপর দেখা যাবে। ওকে ফাইন, এখন আমি ঘুমাবো। ব্যাড নাইট। সেম। পরের দিন এমনিতেই শীতকাল, তার উপর আরিয়ানদের বাড়িটা শহর থেকে একটু দূরে। খুব বড় এরিয়া নিয়ে আরিয়ানদের দাদা বাড়িটা বানিয়েছেন, তাই তো চারপাশে গাছপালা, ফুলের বাগান, সুইমিং পুল দিয়ে বাড়িটা এত সুন্দর। শীতের প্রকোপটা যেন এখানে একটু বেশি। কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে আরিয়ানের ভীতু কুইনের। আজকেও নিজেকে আরিয়ানের বুকে আবিষ্কার করলো। প্রথমে আরিয়ানের ওপর ভীষণ রাগ উঠলেও পরে এই মায়াবী রাজপুত্রের মতো চেহারাটা দেখে আর কিছুই বলল না। যতই হোক না কেন, ক্রাশ তো। তারপর নিচে নেমে ফ্রেশ হয়ে নামাজটা শেষ করে বারান্দায় গিয়ে দাঁড়ালো। মানতে হবে, বরটা যেমনই হোক, বাড়ির পরিবেশটা অসাধারণ। এমন শীতের সকালে এক কাপ কফি খেতে খেতে বাগানটা ঘুরে দেখলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ। নিচে গিয়ে আনিকা দেখলো এখনও সার্ভেন্টরা আসেনি, তাই নিজেই একটু কড়া করে কফি বানিয়ে নিল। এক কাপ কফি ঢেলে চলে গেল বাগানে। বাগানের ভেতরটা আরও সুন্দর, গোলাপগুলো যেন একটু বেশি সুন্দর। ঘ্রাণে চারপাশ মো মো করছে, পাতার উপর 2-1 ফোঁটা শিশিরও পড়েছে। বাগানের ঠিক মাঝ বরাবর একটা দোলনা রাখা আছে। ধোয়া ওঠা কফি খেতে খেতে দোলনাটায় গিয়ে বসলো আনিকা। আস্তে আস্তে দুলছে আর কফিটা সার্ভার করছে। হঠাৎই পেছন থেকে কেউ হালকা ধাক্কা দিল দোলনাটায়। আনিকা ভূত ভেবে দিল এক চিৎকার। আম্মু! আস্তে চিল্লাও। আপনি ভেবে হুটহাট এসে ভয় দেখার কেন আমাকে? কই, তুমি তো ভয় পাইলা। বাই দ্য ওয়ে, কফিটা দারুণ। আমি নিজের জন্য বানাইছি, আপনার মন চাইলে কিচেন থেকে নিয়ে আসেন। না, আমি তোমার খাওয়াটাই খাবো, এতে ভালোবাসা বাড়ে। চলো বাগানের ওদিকটায় ঘুরে আসি। চলেন। আনিকা আর আরিয়ান বাগানে হাঁটছে। আরিয়ান আনিকার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আনিকাও চুপ, কিচ্ছু বলছে না। কেন জানি আরিয়ানের ছোটোখাটো কেয়ার আর লাভটাকেও আনিকার এখন ভালোই লাগছে। কিন্তু পরক্ষণে আবার একটা কথাই ভাবে, এই ভালো লাগাটা সীমিত। 3 মাস পরেই সব শেষ। একটা কথা বলি তোমায়, আমরা কি আর 5টা কাপলদের মতো হতে পারি না? পারবে সারাটা জীবন আমার পাশে থাকতে, এভাবে হাতটা ধরে? আনিকা আরিয়ানের কথার উত্তরে কী বলবে ভেবেই পাচ্ছে না। চুপ করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। হঠাৎই আরিয়ান আনিকাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে। আকস্মিকভাবে এমনটা হওয়ায় আনিকা খুব চমকে যায়। তারপর নিজেকে ছাড়িয়ে রুমে চলে আসে। আমিও দেখব কতদিন তুমি আমার ভালোবাসার মায়া জালে না আটকে থাকতে পারো। দুপুরে আনিকা তো মহা খুশি, স্বাভাবিক। ফিরান আয়ুরে আসবে বলে কথা। আজ সে আর আরিয়ান বাবার বাসায় যাবে। সব ঠিকঠাক গুছিয়েছো তো মা? গিয়ে একটা ফোন দিবা, কোনো সমস্যা হলে জানাবে। ওকে মা, তুমি টেনশন নিও না। বাই ছোট মা, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ ছোট মা। তারপর ওরা গাড়িতে চড়ে রওনা দিল আনিকাদের বাসার উদ্দেশ্যে। আনিকা বৌভাতের দিন একটু অসুস্থ থাকায় ওই দিন এই বাড়ির লোকেরা ওকে নিয়ে আসেনি, তাই আজ আসলো। গাড়ি চলছে আপন গতিতে। আরিয়ান নিজেই গাড়ি ড্রাইভ করছে। আনিকা বাসায় চুপ করে বসে আছে, অবাধ্য চুলগুলো উঠছে। হঠাৎই আনিকা চিৎকার দিয়ে বলল, আরিয়ান গাড়ি থামান, প্লিজ প্লিজ থামান। কেন,
কি হয়েছে? বাসায় তো বলছিলামই না। আরে আগে তো আপনি থামান, প্লিজ থামান না, না থামালে লাভ দিব। এই না না, পাগল নাকি? আমি থামাচ্ছি গাড়ি, তোমাকে নিয়ে আর পারা যায় না। থ্যাঙ্কস বর। আরিয়ান রাস্তার পাশে গাড়ি পার্কিং করলো আর আনিকা আরিয়ানকে দেখেই গাড়ি থেকে নেমে দিল এক দৌড়ে চলে গেল কাছের ওই ফুচকাওয়ালার কাছে। এই তুমি ফুচকা খাওয়ার জন্য তো পাগলামি করছো? আমাকে বললে বড় রেস্টুরেন্টে নিয়ে যেতাম। রাস্তায় দাঁড়িয়ে বেশি করে ঝাল আর টক দিয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। কিন্তু এগুলো হেলদি না। আপনি থাকেন আপনার হেলথ নিয়ে, পারলে নিজেও এক প্লেট খান। নো থ্যাঙ্কস, আমি সব খাই না। ইস, ঢং দেখলে আর বাঁচি না। উনি ওই বিয়ার আর অ্যালকোহল জাতীয় সব ড্রিঙ্কস করবে, আর ফুচকা খেলে প্রবলেম। এত টক কেন নিচ্ছ? আঙ্কেল সব টক তো তুমিই সবার করে দিলা। এমনিতে কেন জানি খালি টক খেতে মন চায়। আরিয়ান চোখ ছোট ছোট করে আনিকার দিকে ডেভিল স্মাইল দিয়ে তাকিয়ে আছে। কি হয়েছে এভাবে তাকান কেন? আজব তো। বিয়ে হয়েছে মাত্র 2 দিন, এত তাড়াতাড়ি গুড নিউজ পাবো ভাবতেই পারিনি। চুপ, ফুচকা খাওয়ার মুডটাই নষ্ট করে দিলেন। চলেন বাসা যাব। চলো। তারপর ওরা গাড়িতে করে বাসায় চলে গেল। কণিকা তো নিজের মেয়েকে দেখে জড়িয়ে ধরে কান্নাই করে দিল, আর আরিয়ান সবাইকে সালাম দিতে দিতে শেষ। কেমন আছিস মা? ও বাড়িতে সব ঠিক আছে তো? কান্না করো না মা, সব ঠিক আছে। ও বাড়ির সবাই খুব ভালো আছে। আরে দুলা ভাই কেমন আছেন? ভিতরে আসেন। এই তো ভালোই আছে। শ্যামু তুই এখানে? হায় রে চিকনি চামেলি, তাল গাছের পেতনি, গরুর ঘাস নিয়া কামড় খাইলেনি। তুই আর শুধরালি না শালি। আমি তোর শালি না, ওকে? আমি আরিয়ান ভাইয়ার শালি, রাইট হাজবেন্ড অফ বেস্টি। তাই তোমার জন্য আলাদাভাবে কিছু নিয়ে আসছে। কি এত মিষ্টি ফলমূলের পাশাপাশি আমার জন্য আবার কি আনছেন? ও ব্যাগটা চেক করো। সামিরা ব্যাগটা খুলে দেখে এক ব্যাগ চকলেট। থ্যাঙ্কস। একবার তোর বিয়েটা হোক, শুধু আসলে সব নিমু। তারপর সারাদিন খুনসুটিতে মেতেছিল সবাই। দুপুরে খাবার শেষে সামিরা বাড়ি চলে যায়। আবারও সারাদিন সবাই আরিয়ানকে জামাই আদর দিতে ব্যস্ত। পরের দিন আরিয়ান ও আনিকা আরিয়ানদের বাসায় চলে আসলো। আসার সময় সবাই সে কি কান্না। ইন দ্য চৌধুরী হাউস। ভালো হয়েছে তোরা ফিরে এসেছিস। তোদের ছাড়া বাড়িটা কেমন খালি খালি মনে হয়। কেন, নীলা আছে না? কি জানি ছেলেটা সারাদিন কোথায় থাকে। বাই দ্য ওয়ে, তোরা কালই বেড়াতে যাচ্ছিস? কালি মানে? সবেমাত্র বিয়ের অনুষ্ঠান শেষ হলো। আরে বোকা মেয়ে, ফ্লাইটের টিকিট তো আমি কেটে ফেলেছি। কালই তোরা হানিমুনে প্যারিস যাচ্ছিস। আনিকা হানিমুনের কথা শুনে লজ্জায় শেষ, আর আরিয়ান তো মহা খুশি। এমনিতেই শীতকাল নিউ ম্যারেড কাপলের জন্য ভীষণ রোম্যান্টিক। ইন দ্য নাইট। সব ভালো করে গুছিয়ে নাও, ওইখানে এখন অনেক শীত। জানেন আমি খুব এক্সাইটেড। এই ফার্স্ট আমি আউট অফ কান্ট্রি যাব। জানো তো আমরা ওখানে কি করতে যাচ্ছি? কি? মধুচন্দ্রিমা মানে হানিমুন। আপনার মাথায় সব আজাইরা চিন্তা করে। আচ্ছা সব বাদ, আসো ঘুমাই। আজকে কোলবালি সরাইলে খবর আছে। আচ্ছা দেখা যাবে। পরের দিন সকালে আনিকা আর আরিয়ান সব গুছিয়ে তাসনিনের কাছ থেকে বিদায় নিয়ে তারপর এয়ারপোর্টে পৌঁছালো। এই ফার্স্ট প্লেনে উঠলাম, ভয় করতেছে। আরে বোকা, ভয় পেও না, আমি তো কত গেলাম আসলাম। তারপরও এরই মাঝে খুব সুন্দরী একটা মেয়ে সেখানে উপস্থিত হলো। সেই প্লেনের এয়ারক্রাফট দেখতে পরীর মতো। সে সকলকে নানান নির্দেশনা দিল, সবাই তাই করলো। মেয়েটা খুব সুন্দর হওয়ায় প্লেনের সব ছেলেদেরই অবস্থা টাইট, শুধু আরিয়ান বাদে, কারণ আরিয়ান তো পুরো ফিদা তার ওয়াইফের নিউ লুকে। আজ আনিকা একটা সাদা শার্ট আর আকাশি কালারের শর্ট স্কার্ট পরেছে। স্কার্টটা হাঁটু পর্যন্ত, চুল খোলা, মাথায় বাচ্চাদের মতো একপাশে প্রজাপতি ক্লিপ দেয়া, পুরোই একটা পুতুল। আরিয়ান সাদা শার্ট, ওপর আকাশি কালারের ব্লেজার পরেছে, সাজে কালো জিন্স, পুরোই ক্রাশ বয়। এয়ারক্রাফটটাও আরিয়ানের ওপর ক্রাশ খেয়েছে। প্লেন উঠছে তার আপন গতিতে।
আনিকা ভীষণ এনজয় করছে এই মুহূর্তটাকে। ওপর থেকে মেঘগুলো মনে হচ্ছে ভাসমান তুলা, আর ঘর বাড়িগুলো খুবই ছোট দেখাচ্ছে, যেন এগুলো সব খেলনা, মানুষদেরকে মনে হচ্ছে পিঁপড়ে। আনিকা যখন প্রকৃতি দেখতে ব্যস্ত, আরিয়ান তখন তার ভীতু কুইনকে দেখতে ব্যস্ত। আরিয়ান তো খুবই খুশি, শুধু অপেক্ষায় আছে কখন প্যারিস পৌঁছাবে আর আনিকাকে একের পর এক সারপ্রাইজ দেবে। অবশেষে তারা প্যারিস পৌঁছালো। প্লেন আস্তে আস্তে ল্যান্ড করলো। আনিকা তো দু চোখ ভরে চারপাশটা দেখছে। ওরা প্লেন থেকে এয়ারপোর্টে নামলো। ওয়াও আরিয়ান, লুক এট দ্যাট। এইটা কি এয়ারপোর্ট নাকি পার্ক? এত সুন্দর এয়ারপোর্ট। अभी तो बहुत कुछ बाकी है मेरे जान। মানে? আগে এয়ারপোর্টের বাইরে চলো, তারপর বুঝবে। বাইরেটা আরো সুন্দর, কিন্তু তার আগে গিয়ে একটা সোয়েটার পরে আসো। আপনি কিভাবে বুঝলেন? আমি এর আগেও এসেছি, তারপর শীতের সময় দুবার বিজনেস রিলেটেড কাজে। ও আচ্ছা। তো চলো যাও যাক, আমার হাতটা ধরো। তারপর ওরা বাহিরে বের হলো। দেখে মনে হচ্ছে পুরো প্রকৃতি ওদের স্বাগত জানাচ্ছে। বিল্ডিং ও গাড়ির ওপর পড়া স্নো দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে বরফের বৃষ্টি হয়েছে। তা অবশ্য শীতের সময় প্যারিসে প্রায়ই হয়। চারপাশে শুধু সাদা আর সাদা, বিল্ডিংগুলোও সাদা, চারপাশে প্রযুক্তি বেশ উন্নত। এ যেন এক নতুন পৃথিবী। আনিকা শুধু দু চোখ ভরে দেখছে, আর আরিয়ান সেটা আনিকার ছবি তোলা নিয়ে ব্যস্ত। নিজেরও তুলছে। এমন আবহাওয়া আর সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি না করলে হয় না। এরই মাঝে ওদের পিক করার জন্য একটা গাড়ি এলো। গাড়িটি এসেছে হিসরেভো এনহাউস হোটেলটি থেকে। হোটেলটি এখানে বেশ বিখ্যাত। ওখানেই আরিয়ানের ছোটো মা আনিকাও আরিয়ানের জন্য রুম বুক করে রেখেছে। গাড়ির ড্রাইভার ওদের এই দেশে স্বাগত জানালো। তারপর ওরা গাড়িতে চলে গেল হোটেলে। আরিয়ান, আমি না আজ খুব 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 হ্যাপি। তুমি হ্যাপি থাকলেই আমি হ্যাপি সুইটহার্ট। এই তো চলে এসেছি মনে হয়। ওদের গাড়িটা এসে থামলো এক ইয়া বড় হোটেলের সামনে। হোটেলটা বিশাল, বাহির থেকে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ। আরিয়ান, আমরা এই হোটেলে থাকবো? খুব সুন্দর তো। শুধু হোটেল না, আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর। তোমাকে নিয়ে কাল বিকেলে বের হব। এখন চলো গিয়ে রেস্ট নাও যাক। তারপর ওরা হোটেলের ভিতর চলে গেল। আরিয়ান রিসেপশনের কিছু ডকুমেন্টসের কাজ শেষ করে আনিকাকে নিয়ে স্টাফদের দেখানো রুমে নিয়ে গেল। রুমটায় একপাশে একটা বেড রাখা, তার চারপাশে ছোট্ট একটা টি টেবিলে রাখা, চারপাশে একটা বারান্দায় ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। বেডটাও খুব সুন্দর করে সাজানো গোলাপের পাপড়িতে। মাঝে খুব সুন্দর করে বড় বড় করে লেখা আরিয়ান লাভ আনিকা। রুমের অপর পাশে একটি ওয়ার্ড্রবের মতো কাবার্ড রাখা, যাতে লাগেজ ও নানান জামা কাপড় রাখা যাবে। তার পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর কিছুটা স্পেস পরপরই একটা করে ছোট্ট টেবিল রাখা, যার ওপর রয়েছে একটা করে ফুলদানি। সব মিলিয়ে জাস্ট ওয়াও। এভাবে হা করে তাকিও না, থেকে যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। এমনিতেই রাত হয়ে গেছে। আচ্ছা, কিন্তু কি পরবো? ওই কাবার্ডে নাইট ড্রেস রাখা আছে, পরে এসো, যাও। এখানে হাসার কি আছে? হাজব তো। আপনি কি ভাবলেন বাঙালি বলে আমি বিদেশের ড্রেস পরতে পারি না? এখানেই পরে আসছি। হ্যাঁ, যাও যাও, পরে কিন্তু আমার দোষ দিবা না। আনিকাও হোটেল থেকে দেয়া ড্রেস নিয়ে হন হন করতে করতে চলে গেল ওয়াশরুমে। খুলেও দেখে নাই ভিতরে কি। সামটাইমস লেটার আনিকা ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে দেখলো আরিয়ান আছে কিনা। ডেভিল হাজবেন্ডের রুমে নেই। এই তো ভালো সুযোগ, এই শর্ট ড্রেস পরে বের হয়ে যাব। আনিকা তাড়াতাড়ি বেরিয়ে গেল, ভালোভাবে তোয়ালে দিয়ে চুল ঝাড়ছে। এমন সময় আরিয়ান ফোনে কথা বলতে বলতে আনিকার পেছনে এসে দাঁড়ালো। ও আসলে বারান্দায় ছিল, ফোনে কথা বলছিল। এমন সময় আনিকার ক্যারাটে স্টাইলে চুল ঝাড়ার ফলে সব পানি গিয়ে পড়লো আরিয়ানের মুখে। ড্যাম ইট, দিলে তো ভিজে। তোমাকে তো আমি। ও সরি, আমি ভাবছিলাম আপনি রুমে নেই। এইভাবে কি দেখেন ড্রেসটা এমনি। দে। আচ্ছা, খাবার কখন আসবে? খিদে লাগছে। এই যে হ্যালো, ক্ষুধা লাগছে। এবার আরিয়ান নর্মাল হলো। হ্যাঁ, আমারও লাগছে। খাবার অর্ডার করেছে, এখন স্টাফ নিয়ে আসবে। আনিকা আর খাবার আসার জন্য ওয়েট করলো না। ব্যাগ থেকে একটা ক্যাডবেরি সিল্ক চকলেট নিয়ে খাটের ওপর উঠে গেল আর কম্বল গায়ে পেঁচিয়ে বসে পড়ল। আরিয়ান বেচারির অবস্থা বুঝতে পেরে মুচকি মুচকি হাসলো। এইভাবে কি দেখছেন? খাবেন নাকি? খাবো, কিন্তু নিজে নিয়ে খাবো। এই নেন। এই তো আমি নিজে নিচ্ছি। আরিয়ানের কিস পেয়ে আধা ঘন্টা ঘোরের মধ্যেই ছিল সে। কি দিতে চাইছে আর আরিয়ান কি নিছে, লজ্জায় এখন মইরা যায়।
চকলেটটা ভীষণ টেস্টি, হানিমুনের জন্য পারফেক্ট। কম্বলের ভিতরে ঢুকে এর মধ্যে স্টাফ খাবার নিয়ে এলো। এই নেন খান, আর আমাকে খাওয়ান। পারবো না, হাত নাই। কিন্তু আরিয়ান তো আরিয়ানই, যা বলেছে তাই করে ছেড়েছে। তারপর খাবার শেষে দুজনে শুয়ে পড়ল। আজকে আর মাঝে কোলবালিশ নেই, কারণ দেখেও লাভ হয় না, আরিয়ান ঠিকই সরিয়ে দেবে। কাল তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে সুইটহার্ট। তারপর ওরা ঘুমিয়ে গেল। ইন দ্য নেক্সট ডে, হানিমুন স্পেশাল 3। নতুন একটা দিন মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। নতুন নতুন স্বপ্ন এসে ডানা মেলে ওই নীল আকাশে। মানুষ নেমে যায় তার নিয়মিত জীবনযুদ্ধে। আজকালকার মানুষেরা নিজের একটা নিয়মের ভেতরেই আটকে রয়েছে, যেন তারা মানুষ নয়, একটা রোবট। আর এই জীবনধারার কাছেই হার মেনে যায় মানুষের ভালো লাগা, ভালোবাসা। এই সবই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আনিকা, আর বারান্দায় দাঁড়িয়ে চেয়ে আছে ব্যস্ত প্যারিস শহরের দিকে। হঠাৎ নিজের কোমরে কারো স্পর্শ পেয়ে প্রথমে হালকা কেঁপে উঠল, পরে বুঝে যায় এটা আরিয়ান। তাই চুপ করে ওখানেই ঠাঁই মেরে বসে রইল সে, আর হাতের কফিটায় একটা চুমুক দিল। আর আরিয়ান তো আনিকার ভেজা চুলে মুখ ঢুকিয়ে ঘ্রাণ নিতে ব্যস্ত। যাও রেডি হও গিয়ে। কিসের জন্য? এইমাত্র স্টাফ এসে বলে গেল সকল হানিমুন কাপলসদের জন্য নিচে একটা ওকেশন অ্যারেঞ্জ করা হয়েছে। আর আমাদের সেখানে যেতে বলেছে, রাইট? হুম। আপনি গিয়ে গোসল করে আসুন, আমি রেডি হচ্ছি। আরিয়ান ফ্রেশ হয়ে দেখে আনিকা রেডি। খুব কিউট লাগছে তাকে। আজ আনিকা একটা মিষ্টি কালারের গাউন পরেছে, চুলগুলো ছাড়া, কানে লম্বা লম্বা ইয়াররিংস, মুখে ভারী মেকআপ, হাতে ব্রেসলেট। পুরোই ভিনদেশি মনে হচ্ছে, যেন ও এক প্যারিসের বাসিন্দা। আরিয়ানও কম কিসে, সেও মিষ্টি কালারের মধ্যে একটা ব্লেজার পরেছে আর সাদা জিন্স, হাতে একটা হোয়াইট ঘড়ি, পায়ে সাদা শু। সো এখন যাওয়া যাক। তারপর তারা দুজন দুজনের হাত ধরে নিচে নেমে আসলো। অনুষ্ঠানটি খুব বড় করে করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে হোটেলটাকে। এরই মাঝে হোটেলের ম্যানেজার মাইকে ইংলিশে কথা বলা শুরু করলো, যার বাংলা মানে ছিল, হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আশা করি আজকের অনুষ্ঠানে আপনাদের ভালো লাগছে। আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা এখানে একটি খেলা ও নাচ গানের অ্যারেঞ্জ করেছি, আশা করি আপনারা উপভোগ করবেন। তারপর সবাই যে যার পার্টনারকে নিয়ে দাঁড়িয়ে গেল। তারপর একটি মেয়ে এসে খেলাটি সকলকে বুঝিয়ে দিয়ে গেল। গেমটিতে যা করতে হবে, প্রথমে মেয়েটি ছেলেটির পায়ে ভর করে দাঁড়াবে, কাঁধে হাত দিয়ে। মেয়ের শরীরের সম্পূর্ণ ভর থাকবে ছেলেটির পায়ের ওপর। তারপর মিউজিক বাজবে ও ছেলেটি মেয়েটিকে নিয়ে হাঁটা শুরু করবে। সবার আগে যে কাপলটি ফিনিশিং লাইন ক্রস করবে সে হবে উইনার, আর সে পেয়ে যাবে হিউলিয়াম গার্ডেনে যাওয়ার টিকিট সম্পূর্ণ ফ্রি। ওয়াও আনিকা, যে করে হোক আজকে খেলাটা জিততেই হবে। ওই বাগানটা কোনো স্বপ্ন থেকে কম না, ওখানে খুব কম মানুষই যেতে পারে। আপনি আগে গিয়েছিলেন কখনো? যাইনি, তবে আর্টিকেল পড়েছে। আপনি পারবেন খেলাটা জিততে? আমি কিন্তু খুব ভারী। তোমার মতো চিকনির যা ওজন, তাও তো এখানকার বাচ্চাদেরও হয় না। কি? এরই মাঝে গান বাজতে লাগলো। গানটি এই হিন্দি গানের ইংলিশ ভার্সন ছিল। বুলাবে তুঝে আজ মেরি গলিয়া, বসাও তেরি সঙ্গ में अलग दुनिया, जो आए कभी दोनों में जरा भी फासले, बस एक तू हो और एक मैं हूँ और कोई ना। তারপর এক এক করে সব কাপল আউট হতে থাকলো। শেষে খেলাটি জিতে যায় আরিয়ান ও আনিকা। ইয়ে, বলেছিলাম না আমরা জিতবো। আজ বিকেল সেই নাম করা বাগানটাতে যাওয়ার জন্য রেডি থেকো সুইটহার্ট। তো আমি যে এত কষ্ট করলাম, আমার কি কিছু পাওয়া উচিত না? কি চান আপনি? এইটা চাই। এটা কি হলো? তেমন কিছু না, একটা ডোজ নিলাম, এতে বিকেল পর্যন্ত চলবে। তারপর ওরা সারা পার্টিতে অনেক মজা করলো, আবার সকলে কাপল ডান্সও করেছিল এই সুন্দর গানটায়। ওহো হো হো, ইউ সে ইউ লাভ মি, আই সে ইউ ক্রেজি, ইউ আর মাই লাভার। আনিকা সকালের ড্রেসটা আবারও পরেছে, আর সেইভাবেই সেজেছে, কারণ আরিয়ানের মতে রাতের তারার এই আলোতে তাকে এভাবে অনেক সুন্দর লাগবে। কিছুক্ষণের মধ্যে আরিয়ান আর আনিকা রেডি হয়ে রওনা দিল হিউলিয়াম গার্ডেনের উদ্দেশ্যে। জায়গাটায় গিয়ে আনিকা তো অসংখ্য তারা খালি চোখে খুব ভালো করেই দেখা যায় সেখানে। এখানে একপাশে অসংখ্য ফুলের সমাহার, আর তার পাশে একটা নদী। নদীর পানিতে আকাশে চাঁদের আলো ঝিকিমিকি করছে। ওদের মতো আরও দুই একটা কাপলও আছে, তারা নদীর পানিতে পা ভিজিয়ে গল্প করছে। চলো
আমরা ওদিকটায় যাই, ওখানে কেউ নেই। হুম। আরিয়ান আর আনিকা সেখানে গেল। আরিয়ান আনিকাকে জড়িয়ে ধরে বসে আছে, দুই পা নদীর পানিতে ভিজানো। হালকা বাতাস বইছে। আরিয়ান কয়েকটা সাদা ফুল কুড়িয়ে আনলো, তা দিয়ে একটা ক্রাউন বানিয়ে আনিকার মাথায় পরিয়ে দিল। তারপর হঠাৎই আরিয়ান বলল, তুমি একটু বসো, আমি আসছি। এরপর আরিয়ান চলে গেল। আনিকা অনেকক্ষণ ওয়েট করলো, কিন্তু যখন দেখলো আরিয়ান আসছে না, সে আরিয়ানকে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে সে বাগান পেরিয়ে জঙ্গলের দিকটায় গেল। আর তখনই হঠাৎ, এত সুন্দর কোনো জায়গা হতে পারে তা কারো কল্পনারও বাইরে হবে। অসাধারণভাবে সাজানো হয়েছে জায়গাটাকে। চারপাশে রং বেরঙের ফুল, ফুলের মাঝে একটা করে ক্যান্ডেল জ্বলছে, যার আলোতে চারপাশটা ভরে গেছে। মাঝে একটা টেবিল, তার দুই পাশে দুটি চেয়ার। টেবিলের ওপর বড় একটা ক্যান্ডেল, তাও আবার ফুল দিয়ে সাজানো। টেবিলের ওপর হতে চারপাশে ফুলের লাইন পর্যন্ত একটা করে সাদা চাদরের টুকরা টানানো। আমাদের নায়িকার রিয়াকশন তো অবাক। এমন সময় হঠাৎ আকাশে কয়েকটা আতশবাজি ফুটে উঠল, তা দিয়ে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ সুইট হার্ট। আর তখনই আড়া থেকে বেরিয়ে এলো আরিয়ান। আরিয়ান হাতে কয়েকটা বেলুন নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুইট হার্ট, হ্যাপি বার্থডে টু ইউ। আপনি আমাকে এত ভালোবাসেন, আমি নিজে ভুলে গেছি আজ আমার বার্থডে। আর আপনার মনে আছে? দূর পাগলি, কান্না করো কেন? আমি তোমাকে ঠিক 12টায় সারপ্রাইজ দিব বলেই তো এত দেরি করলাম। আনিকা আর কিছু না বলেই আরিয়ানকে জড়িয়ে ধরলো, আর হঠাৎ একটা লিপ কিস করে বসলো। বাহ, এক সারপ্রাইজে এত কিছু! এখনো তো আরো কিছু বাকি, সুইটহার্ট। কি বাকি? চলো আমার সাথে। আরিয়ান আনিকাকে কোলে করে নিয়ে চেয়ারে বসালো, নিজের চেয়ারটাও তার পাশে টেনে বসলো। আর তখনই একজন সার্ভেন্ট একটা 16 পাউন্ড কেক নিয়ে আসলো, সাথে কিছু চকলেট আর কোল্ড ড্রিঙ্ক। রিল্যাক্স, আনিকার বিয়ে মাত্র 16 বছরই হয়েছে। এত বড় কেক! এনাও চাকু আর কেকটা কাটো। আনিকা আরিয়ানের সাথে মিলেই কেকটা কাটলো। প্রথম পিসটা আরিয়ানকে খাওয়ালো, আরিয়ানও আনিকাকে খাওয়ালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার গিফট। তো কি গিফট চাই আমার ডলটা? সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। তার মানে ডিভোর্স? চুপ, এই কথা যেন আর না শুনি। মেরি বিল্লি মুঝিকো ম্যাও। হুম। তোমার চোখটা বন্ধ করো। কেন? আরিয়ান আনিকার গলায় একটা নেকলেস পরিয়ে দিল। আপনি কিভাবে জানলেন আমার এই নেকলেস কেনার খুব শখ? এমনি মনে হলো তাই কিনলাম। থ্যাঙ্কস। আই লাভ ইউ টু সুইটহার্ট। এরই মাঝে বৃষ্টি হতে লাগলো, বরফের বৃষ্টি। আরিয়ান আনিকাকে নিয়ে হোটেলে ব্যাক করলো। কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। আনিকা হাত দিয়ে আকাশ থেকে পড়া স্নোগুলোকে হালকাভাবে ধরছে, আবার খুব ঠান্ডা হাওয়া ছেড়ে দিচ্ছে। খুব ইচ্ছা ছিল স্নো দিয়ে স্নোম্যান বানাবে, কিন্তু আরিয়ান যেতে দিল না। বলল আবারও কাল সকালে এমনিতেই। তখন বাজে রাত 1:30। এমন সময় নিজের কোমরে কারো স্পর্শ পেয়ে হালকা কেঁপে উঠল সে। আরিয়ান কেমন যেন খুব একটা গভীরভাবে স্পর্শ করছে আজ, হয়তো অনেকদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে এত আপন করে পেয়েছে বলে। আনিকা কিছুই বলছে না, যার মানে আরিয়ান ধরে নিল তার সম্মতি আছে। আরিয়ান চুপ করে আনিকাকে কোলে নিয়ে রুমে চলে গেল। আজ এতদিন পর দুটো ভালোবাসার মানুষ তাদের ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। বারান্দায় দাঁড়িয়ে আছে আনিকা, চুলগুলো উঠছে। আজ সকালে ফ্লাইটে করে বাসায় ব্যাক করে ও আর আরিয়ান এখন নিজেদেরই রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে আনিকাকে তো 2 দিন আগে সহ্যই করতে পারতো না, আর এখন আরিয়ানকে ছাড়া যেন বাঁচতেই পারে না। হ্যালো সুইটহার্ট, এত মনোযোগ দিয়ে কী ভাবছো? এই নাও কফি, ছোট মা পাঠিয়েছে। না তেমন কিছু না, জানলাম জুবাইর ভাইয়া নাকি সাঞ্জুকে প্রপোজাল দিয়েছে। আর সাঞ্জু অ্যাকসেপ্টও করেছে। আমি কিন্তু এতে খুব হ্যাপি। আমিও। তো একটা কথা বলার ছিল, সামিরা বলতে বলেছে। আজব তো, কি এমন কথা যে ও আমাকে না বলে আপনাকে দিয়ে বলাচ্ছে? আসলে দেখো, আমি প্রথম রাজি হতে চাইনি, কিন্তু ওদের ভালোবাসা থেকে রাজি হয়ে গেলাম। মানে? মানে নিলয় আর সামিরা বিয়ে করতে চাচ্ছে। কি? অসম্ভব! নিলয়ের মতো একটা ছেলের সাথে আপনি সামিরের বিয়ে মেনে নিলেন? তারপর আরিয়ান আনিকাকে অনেক বোঝালো, কারণ আরিয়ান জানতো যে নিলয় এবার সত্যি শুধরে গেছে। সামিরাকেও মন থেকে ভালোবাসে আর সামিরাও নিলয় বলতে পাগল। অবশেষে অনিকার রাজি হলো। 3 মাস পর আজ সামিরা ও নিলয়ের বিয়ের সব অনুষ্ঠান আরিয়ানদের বাড়িতেই হচ্ছে। সবাই একসাথে কাপল ডান্স করছে এই গানে।
सीने में जब जब सांसें भरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज़ गुजरती हूँ हवा के जैसे चलता है तो मैं रेत जैसी मुड़ती हूँ कौन तुझे यूँ प्यार करेगा जैसे मैं करती हूँ। সামিরা একটা রেড কালারের বিয়ের শাড়ি পরেছে, 2 হাত ভর্তি চুড়ি, মাথায় একটা বিয়ের গর্জিয়াস ওড়না দেওয়া, কানে ও গলায় জুয়েলারি দিয়ে ভরপুর। নিলয় একটা রেড শেরওয়ানি পরেছে, মাথায় পাগড়ি। অসম্ভব সুন্দর লাগছে ওদের দুজনকে। অবশেষে শুভ বিবাহ সম্পন্ন হলো। এরই মাঝে আরিয়ান আনিকাকে নিয়ে অন্য রুমে চলে গেল। এই শোনো, আরে কি করছেন? কেউ দেখলে কি ভাববে? যা ভাবার ভাবুক, আমার বউকে আমি আনছি, তাতে কার বাপের কি? কি বলার জন্য ডাকছেন? জানো, একটা মেয়ে না আমাকে তার বাবা মনে করে পেছন থেকে জড়িয়ে ধরেছিল। হায় হায়, বিয়ে মাত্র 3 মাস হলো, যেখানে আমি গুড নিউজ দেব সেখানে আপনি আমার সত্যি নিয়ে এসেছেন। আরে দূর, সবসময় বেশি বোঝো। ওই ছেলের বাবা আর আমি সেম পাঁচে পড়েছিলাম, তার মিস্টেক হয়েছে। ও আচ্ছা, তো জানো, তোমার দাদি বলছে এটা বাবা হওয়ার লক্ষণ। তার মানে দাদি কি কিছু জেনে গেছে? কি জেনেছে? না না কিছু না। সত্যি করে বলো তো, ব্যাপার কি? আর একটু আগে আমাকে কোনো গুড নিউজ দিতে চাইছিল। ইয়ে মানে আসলে কি? আপনি অন্যদিকে ফিরেন। ওকে, এবার বলো কি? আনিকা আরিয়ানের কানের কাছে একটা কথা বলে দিল, একদম। আই এম প্রেগনেন্ট। আরিয়ান তো প্রথমে কিছুক্ষণ শক হয়েছিল, পরে যখন ব্যাপারটা বুঝতে পারলো সে খুশিতে আত্মহারা হয়ে উঠল। আজ সকলেরই ভালোবাসা পূর্ণতা পেয়েছে, সকলেই আজ ভীষণ হ্যাপি। বেঁচে থাকুক তাদের সত্যিকারের ভালোবাসা চিরকাল।